জি, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যারা গতদিনে ক্লাস করছেন বা স্যারের ক্লাসে যারা অ্যাসাইনমেন্ট করছেন, আই হোপ তারা কিছু পাইছেন। আর যারা করেন নাই তারা তো অবশ্যই ডেফিনেটলি কিছু হারাইছেন। তবে আমি সবারই অ্যাসাইনমেন্ট দেখি এবং সেই অনুযায়ী চেষ্টা করি তাকে ফিডব্যাক দিতে। আর একটা জিনিস কি, যখন টিচার কোনো কিছু বলে দেয়, লাইক আমাদের ৮০,০০০ টাকার ভিতরে একটা কম্পিউটার বিল্ড করতে হবে, আপনাদের লক্ষ্য থাকবে সবসময় সেই কাজটাকে সেইভাবে পূরণ করা। আমরা তো আর কিনতেছি না, বাট আমরা একটা সঠিক জিনিসকে পাচ্ছি, যে এইভাবে করে আমরা কাজটা করতে পারি। তো অনেকে ৯০,০০০ টাকা বাজেটে চলে গেছেন, অনেকে ৭০,০০০ টাকাতে চলে আসছেন। তো এই জিনিসটাকে ইউটিলাইজ করার জন্যই আসলে অ্যাসাইনমেন্টগুলো করা। তো আজকে আপনাদের স্যার অনেক বিজি, তার ফুল ডে প্রোগ্রাম, সেই জন্যে আমরা একটা ক্লাস নিব আজকে। সেই ক্লাসটাতে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্মও করব। আর আমার স্টুডেন্টদেরকে কিভাবে আমি শিখাবো, সেই রেসপন্সিবিলিটিটা আমার। আপনাদের কাজ হচ্ছে দেখা এবং শেখা। ফাইনালি কি পাইলেন না পাইলেন সেটা আপনারা ফাইনালি যোগ বিয়োগ করবেন। তো আমরা কি মোটামুটি, কারো কোনো ক্লাস নিয়ে কোনো কথা আছে? গত ক্লাস নিয়ে কারো কোনো কথা? ক্লাস নিয়ে কোনো কথা নেই স্যার। আমি ছিলাম না স্যার, আমি ভিডিওটা দেখেছি সবগুলো। দেখে আচ্ছা, কিছু 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 কাজ অবশ্য করেছি। থ্যাংক ইউ। যে কাজ করছেন সে পাবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, যে কাজ করবেন সে পাবেন। কিভাবে পাবেন? আসলে যে আমি স্যার ক্লাসে ছিলাম না, তো আমি আসলে যে পিসিটা ইউজ করি সেই পিসি দিয়ে আমি বিল্ড আপ করে দিয়েছি আর কি। আমি বর্তমানে তো লাইনে আছে আর কি। আচ্ছা, বুঝতে আচ্ছা। পারছেন? তো আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম শিখবো, কিছু জিনিস শিখবো। আপনার একটু হাতের কাছে অবশ্যই কাগজ কলম নিয়ে রাখবেন। আচ্ছা আচ্ছা। আর ২টা মিনিট একটু সময় দেন, যেহেতু এখনও জয়েন করতেছে অলরেডি 10। আর আমরা শহীদুল ইসলাম স্যারকে পাচ্ছি না, আপনি কি আছেন? শহীদুল ইসলাম স্যার, আপনাকে পাওয়া যাচ্ছে না। যারা ক্লাস করবেন ডেফিনেটলি তারা কিছু পাবেন। যারা ক্লাস করবেন না, একটা জিনিস আমি বলছিলাম প্রথম দিনেই, যে আপনারা অন্তত ক্লাসে উপস্থিত থাকেন। হোপফুলি ক্লাসে যেটা শিখতে পারবেন, পরবর্তী সময়ে ভিডিওটা দেখলে আর একটু ভালো হবে, বা আপনাদের শিক্ষাটা আরও পরিপূর্ণ হবে। আর আমরা কি শিখাবো সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ডেন্ট। আপনারা শুধু শিখবেন। আর শিক্ষার কোনো বয়স নাই। যদি মনে করেন যে এই বয়সে এসে আমি কেন এবিসিডি শিখতেছি, তাহলে বলবো আপনি একজন বোকা। আর যদি আপনি ভাবেন যে আমি শিখবো, আমার সবসময় একটা জিনিস ছিল যে কারণে আজকে আমি এই পর্যায়ে আসছি, ছোটোখাটো জিনিস নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করতাম, যে কেন এরকম হচ্ছে আমি একটু দেখি। তো কেন জানি না, এই আগ্রহটা আমার ছোটোবেলা থেকেই। কোনো খেলনা বাবা যদি কিনে দিতেন আমি ভেঙে ফেলতাম। তো এটা থেকে আসলে খুঁটানাটি করার একটু শখ আছে। তো হয়তো সবারই সব অভ্যাস থাকে না। আর গতদিনে আমি যে বইটা আপনাদেরকে প্রোভাইড করছিলাম, আপনারা কি সেই বইটাকে সবাই ডাউনলোড করে, মানে করার পরে কিছুটা রিডিং পড়ছেন? স্যার পুরোটা শেষ করতে পারি নাই স্যার। না, মাঝপথে ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো না তারপরও, স্যার, পুরোটা শেষ হয়নি স্যার, একটু একটু না, না, দেখেছি। না, আমরা তো এই জন্যই সময়টাকে, যেহেতু সোমবারে ক্লাস নেওয়ার পরে আজকে বুধবার, আপনি তো শেষ করতে পারবেন না। আর সবগুলা জিনিস তো আমরাই আপনাদেরকে বলবো যে আসলে কিভাবে শেষ করবেন। তবে আপনি যে বইটা পড়তেছেন এই বইটা সাধারণত বাজারে পাবেন না, বাট আপনি বইটাকে পড়লে এমন একটা প্রাথমিক ধারণা পাবেন, যেটা থেকে আমরা অনেক দূর আগাবো সামনে। আমরা এক একজন এক এক লেভেল থেকে আসছি, এক একজন এক এক ডিফারেন্ট কালচার থেকে আসছি, তাই না? আমরা কিন্তু কেউ একই জায়গা থেকে শিক্ষা নেই। তো কারো শিখতে গেলে দেখা যাবে কি একটু কষ্ট হচ্ছে, কারো শিখতে গেলে একটু আহ, সহজ হচ্ছে, কঠিন হচ্ছে। তো সেটা, এইটা ভাববেন না যে আমি একটা জিনিস দেখতেছি এটা তো আমি জানতাম, তাহলে আমি কেন আবার দেখি। এটা যদি ভাবেন তাহলে আপনি নিশ্চয়ই বোকামি করবেন। যেটাই হোক, যেহেতু একটা ক্লাস, ক্লাসের ভিতরে থাকাটাই কথা। আচ্ছা,
আমাদের যে কয়জন পার্টিসিপেন্ট আছে আমরা তো অবশ্যই আগে থেকে আপনাদেরকে বলছি যে আজকে ক্লাস হবে এবং সবাই এই বিষয়টা জানি। যে যেখান থেকেই ক্লাস শুরু করুক না কেন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তাহলে কি আমরা ক্লাসটাকে স্টার্ট করতে পারি? আচ্ছা, গতদিন আমরা একটা প্র্যাকটিস করছিলাম, সেটা কি কেউ বাসার পরে প্র্যাকটিস করছিলাম? আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, গতদিন আমাদের একটা কাজ করাইছিলাম আপনাদেরকে, সেটা কি বাসায় কেউ প্র্যাকটিস করছেন? করেন নাই না? আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। আমরা ক্লাসটা একটু শুরু করি। আজকে প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা যখন google.com লিখি, এখানে যাওয়ার পরে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখি, দেখেন আমাদের এখানে একটা বড় লিঙ্ক আসতেছে। এটা কিন্তু আমরা সবাই জানি, এটা একটা লিঙ্ক। এই লিঙ্কটাকে যারা মূলত এই পেজটাকে ডেভেলপ করছে, তারা এই লিঙ্কটাকে ক্রিয়েট করছে। কিন্তু আমরা কি বুঝতে পারি আসলে এই লিঙ্কের ভিতরে কি আছে? কেন আমরা বুঝতে পারি না? কেন আমরা বুঝতে পারি না? কারণ এই বিষয়টা নিয়ে আমরা কখনো অ্যানালাইসই করিনি। আজকে এই বিষয়টাকে নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। প্রথম, আপনারা দেখেন এই google.com-এ আমরা যখন কোনো একটা ওয়েবসাইট নিয়ে সার্চ দিছি, এইখানে শুধু অ্যালফাবেটিক কিছু নাম্বার আছে, যেমন ALE, কিছু নিউমেরিক্যাল নাম্বার আছে লাইক 1 7 9 @ কিছু অ্যালফাবেটিক আছে। হোপফুলি সবাই জিনিসগুলো দেখতে পারতেছেন। তা আমরা কিন্তু কখনোই নিজেরা ভাবি না যে আসলে এটা কি লেখছে বা কেনই বা লেখছে, বা এটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা কেন এই জিনিসটা বুঝতে পারি না। মনে রাখবেন, যারা ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, আমাদের প্রত্যেকটা কথাই ইম্পর্ট্যান্ট। এইখানে যে একটা এক্স আছে, এই এক্সটাও ইম্পর্ট্যান্ট। সো ছোটোখাটো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, ধরে নিলাম এটা একটা লিঙ্ক। আমরা যখন এই বড় লিঙ্ক, অনেক বড় একটা লিঙ্ক, তাকে ছোট করতে চাই, তাহলে আমরা কি করি বলেন তো? কেউ একজন ছোট লিঙ্ককে আমি বড় করব, তাহলে কিভাবে বড় লিঙ্ককে ছোট করা যায়? কারো কি একটা আইডিয়া? বাকিটুকু ডিলিট করে, ইউআরএল এর পরে বাকিটুকু ডিলিট করে দিলে আমি যদি সেই পেজটাকে আবার সার্চ দিই, তাহলে কি পাবো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু জি, ক্লাস। আসলে এখন অনেক, আমি একটু বলতে চাচ্ছিলাম যে আচ্ছা এখন অনেক অ্যাপস আছে যেগুলো হচ্ছে লিঙ্ক কাটা টাইপের, ওখানে দিলে ওরা শর্ট লিঙ্ক করে দেয়, এটা ইউজ করতে পারি। আচ্ছা, তো সেই লিঙ্কটা, যেই অ্যাপসটা আমরা ব্যবহার করি তারপরে লিঙ্কটাকে ছোট করি, যদি ওই অ্যাপসটা না থাকে তাহলে কি আমি সেই লিঙ্কটাকে চালাতে পারবো? মানে এই লিঙ্কটা কি আবার চলবে? না না না, ওই অ্যাপস তো না থাকলে চলবে না। আচ্ছা, দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড কিছু কোম্পানি আছে, যেই কোম্পানিগুলো আমাদেরকে, লাইক গুগল, আমি নিজে মারা যেতে পারি কিন্তু গুগল কি কখনো বন্ধ হবে? আমাদের মনে হয় যে না। দ্যাট মিন্স এটা একটা স্ট্যান্ডার্ড জিনিস। তো এরকমই একটা স্ট্যান্ডার্ড জিনিসের সাথে আজকে আমরা একটু পরিচয় করাবো, যেটাকে এই লিঙ্কগুলোকে আপনাদের একটু ছোট করাবে। আমরা
দেখেন এখানে যে লিঙ্কটা দেখা যাচ্ছে bitly.com, আপনি যদি bitly.com লিখে দেন তার ফলে আপনার একটা ওয়েবসাইটের পেজ আসবে। সেই পেজটাকে আপনি আপনার মতো যেইভাবে সাইন ইন করেন, সাইন আপ করেন, তারপরে সাইন ইন করবেন, তাহলে আমার মতো এরকম একটা, হ্যালো, হ্যাঁ ক্লাস শুরু হয়েছে, আপনি ক্লাসে আসেন। ওকে। এই bitly.com-এর একটা মজার বিষয় হচ্ছে এ আপনার অনেক বড় একটা লিঙ্কে খুব ছোট্ট একটা লিঙ্কে পরিণত করবে, এবং সেই লিঙ্কটাকে যদি আপনি অ্যাপ্লাইও করেন, আপনি আহ, ওই ওই পেজটার ভিতরে খুব শর্টলি যেতে পারেন। মানে আমরা অনেক সময় গুগল ড্রাইভের একটা লিঙ্ক অনেক বড় হয় প্রোভাইড করি মানুষকে, অথবা যে কোনো একটা লিঙ্কে প্রোভাইড করি, তখন সেই লিঙ্কটাকে একটু ছোট করার প্রয়োজন হয়। তো সেই ছোট করতে গেলে আমরা এই ব্রিটলিটাকে পছন্দ করি এই জন্যেই, এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, যে কোম্পানি কখনোই আসলে বন্ধ হওয়ার সম্ভাবনা কম। তার মানে সুবিধা হচ্ছে আপনার লিঙ্কটা আনটিল আপনি ডেথ পর্যন্ত থাকবে, রাইট? আচ্ছা, আচ্ছা, খুব সুন্দর। তাহলে আমরা কি করতে পারি? আমরা অবশ্যই সবাই এই বিটলির ভিতরে একটা অ্যাকাউন্ট করব, কমন কমন অ্যাকাউন্ট। লাইক, আর একটা মজার বিষয় বলি, আপনি দুনিয়ার যেইখানেই কোনো কিছু ব্যবহার করেন একটা ইউনিক নাম্বার ব্যবহার করবেন, একই মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটাও সেম থাকবে। যদি কোনো কারণে সেই পাসওয়ার্ডটা না নেয়, তাহলে অল্টারনেটিভ আর একটা মাত্রই পাসওয়ার্ড ব্যবহার করবেন। তাহলে কি হবে? আপনি জানেন দুইটা পাসওয়ার্ড দিয়ে আপনার এই সমস্ত জিনিসগুলো খুলবে, এবং সেটা হতে হবে অবশ্যই 8 ডিজিটের। তাহলে কি সুবিধা? ফর এক্সাম্পল, আপনি যেখানেই যান, লগ ইন করতে যান, আপনার লগ ইনটাও খুব সহজ হবে এবং লগ আউটটাও সহজ হবে। কিন্তু আপনি যদি বারবার পাসওয়ার্ড চেঞ্জ করেন এবং ডিফারেন্ট জায়গার জন্য ডিফারেন্ট পাসওয়ার্ড ক্রিয়েট করেন, তাহলে এখন আপনি বলতে পারবেন না যে আমার ইয়াহু মেইলের জন্য আমি কি পাসওয়ার্ড ব্যবহার করছি এবং জিমেইলের জন্য আমি কি পাসওয়ার্ড ব্যবহার করছি। সেই জন্যে এটা হলো একটা সহজ ওয়ে, মানে আপনাদেরকে আমি বললাম যেটা আপনি আপনার লাইফে ইউজ করতে পারেন, হয়তো আপনার লাইফের অনেকগুলো কাজই সহজ করবে। প্রথম কথা, আজকে আমরা বুঝবো যে এই জিনিসগুলা কি, সেটা কোথায় থেকে আসলো, এবং সেটাকে আমরা কিভাবে শর্ট করতে পারি। আচ্ছা, আমার একটা আজকের যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোর একটা শর্ট জিনিস, আমরা প্রথমে একটা কোশ্চেন করব আপনাকে। আমরা কিন্তু দেখেন লিঙ্কের সেইখানে যাব যেটা আমরা শিখতে চাই। আপনি যদি মনে করেন আমি আজকে এই নরের নামের সাথে পরিচিত হইলাম কিন্তু এটা কি আমার লাইফে লাগবে, তাহলে আমি বলবো আপনি ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স করতে আসবেন না। কারণ আপনাকে অবশ্যই জানতে হবে আমার নর গেট কী কাজ করে, এক্সঅর গেট কী কাজ করে। এগুলো আমরা সব এক্সপ্লেন করতেছি টুডে ক্লাসে। আপনি শুধু আমার সাথে একটু থাকেন, যদি বুঝতে না পারেন কাইন্ডলি একটু রেইজ হ্যান্ড করবেন। আমরা সবাই জুমে রেইজ হ্যান্ড করতে পারি। সবাই একটু জুমে রেইজ হ্যান্ড করেন তো দেখি। আই উইল চেক রেইজ হ্যান্ড। আচ্ছা, আমরা অনেকেই কিন্তু এখনো রেইজ হ্যান্ড করি নেই। সিস্টেমটা আচ্ছা হবে, কোনো সমস্যা নেই, হবে হবে। ওকে, হাত নামায় ফেলেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হাত তুলবেন, আমি সব দেখতে পাবো। মিস্টার টিটু, আমার ফার্স্ট কোশ্চেন, মিস্টার টিটু
টিটু, আমার কথা শোনা যাচ্ছে? আপনি একটু ফার্স্ট বলবেন হোয়াট ইজ ইনপুট, আমরা কম্পিউটারে কিভাবে ইনপুট দেই। বলেন। আমি আপনার কথাটা বুঝতে পারিনি। হ্যাঁ, আপনার কথাটা বুঝতে পারিনি, আপনি আরেকবার বলেন। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার আপনার কথা একটু কম শোনা যাচ্ছে, একটু যদি লাউডলি বলতেন তাহলে হতো। আজকে একটু আস্তে আস্তে কথা বলতেছি তো সেই জন্য মনে হয় না। নাকি ভলিউম ডাউন করে রাখছি? না স্যার, আমার এখানে তো ঠিকই আছে স্যার, কোনো হ্যাঁ সমস্যা হ্যাঁ, ভালো করে। থাকার তো কথা, কারণ খুব একটাই না। আচ্ছা, সবাই একটু ক্লিয়ার হই। আমরা যখন কোনো কিছু আমার কাছ থেকে আমি কম্পিউটারের ভিতরে প্রবেশ করাই, সেটাই মূলত ইনপুট। যেমন আমি মাউস দিয়ে যখন একটা ক্লিক করতেছি এখানে, আমার সেটা আমার মাউস থেকে কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশর ভিতরে ঢুকে আমাকে দেখাচ্ছে যে এখানে আমি লিখছি ইনপুট। তার মানে আমি কোনো কিছু, এখানে যদি আমি এখন একটা এ লিখি, দ্যাট মিন্স আমি কিবোর্ডে এ অক্ষরটাকে ক্লিক করছি, প্রসেসিং হওয়ার পরে আমাকে সে আউটপুট দেখাচ্ছে যে আপনি এ লিখছেন। তার মানে আমরা যে কোনো জিনিস কম্পিউটারের ভিতরে ইন করাবো সেটা হচ্ছে ইনপুট, এবং আমাকে যে দেখাচ্ছে এ লেখাটা, এটা হচ্ছে আউটপুট। তাহলে আমার ইনপুটের ডিভাইস কি কি? আমার ইনপুটের ডিভাইস হতে পারে আমার হাতের মাউস, স্যার মাউস, কিবোর্ড, স্যার। কিবোর্ড, স্ক্যানার, সিডি রুম, মানে যেটার ভিতরে আর কি আমি সিডি ইনপুট করাইতে পারি, বা পেন ড্রাইভের ভিতরে, পেন ড্রাইভটা যখন আমি পিসির ভিতরে দেই। আচ্ছা, আউটপুটটা কি? আমি যখন কোনো কিছুকে, তার ফলে আমি পাই, আমার দৃশ্যায়মান পাই অথবা আমি দেখতে পারি। যেমন আমি যদি কোনো কিছু প্রিন্ট দেই এবং সেটা যখন আমার হাতে আসে, সেটা হচ্ছে আমার আউটপুট। দ্যাট মিন্স প্রিন্টার আমার জন্য একটা আউটপুট ডিভাইস। স্ক্যানার কি ডিভাইস হতে পারে? ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস। আচ্ছা, থ্যাংক ইউ। আউটপুট ডিভাইসের ভিতরে আরেকটা নাম বলতে পারেন কেউ? আরে আউটপুট ডিভাইস আসলে কি, আরেকটা কি হতে পারে? স্যার মনিটরটাই তো স্যার আউটপুট ডিভাইস। রাইট, মনিটর, মনিটর প্রিন্টার এগুলো তো আউটপুট ডিভাইস। সাউন্ড বক্স, থ্যাংক ইউ। তাহলে আমরা ইনপুট এবং আউটপুট এই জিনিসটা ক্লিয়ার সবাই? আচ্ছা, ইয়েস স্যার। এখন এই কথাটার সাথেই আমার আরেকটা কথার সাথে একটু পরিচিত হই, সেটা হচ্ছে ডাউনলোড এবং আপলোড। এই কথাটাও কিন্তু আমাদের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। কীরকম? আমরা যখন কোনো জিনিস, কেউ কি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন? অনেকে জয়েন করতে পারতেছে না, ম্যানুয়ালি মিটিংয়ের আইডিটা এবং পাসওয়ার্ডটা একটু শেয়ার করে দেন। দিচ্ছি স্যার। আমি তো ওয়েটিং রাখিই নেই, তাহলে আমি কিভাবে অ্যাকসেপ্ট করব? আমি তো ওয়েটিং রাখি। হ্যাঁ হ্যাঁ, তা আপনি ওইখানে একটু লিখে দেন, লিঙ্কটা আরেকবার স্যার একটু। আমি স্যার আগে দিয়ে দিছি স্যার। স্যার আর আগে দিয়ে দিছি স্যার, ম্যানুয়ালি সব কিছু দিয়ে দিছি। আচ্ছা বলেন যে লিংকে ক্লিক করতে মিটিং হবে, আইডি লিংকে হ্যাঁ, পাসওয়ার্ড। ক্লিক করতে হবে। শিওর শিওর। আচ্ছা, একটু আসি, কথাটার সাথে একটু পরিচিত, আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত। আজকে আরেকটু মনোযোগ দিয়ে দেখি, হয়তো ভালো লাগবে। আমার কম্পিউটারের একটা হার্ড ডিস্ক আছে, সেটা আমরা সবাই জানি, সেটা যেটাই হোক।
এই হার্ড ডিস্কটা একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা দখল করে আছে। আমি যখন আমার কম্পিউটারে একটা জিনিস আছে, এটাকে শুধু আমার কিন্তু এখানেই বিদ্যমান। আমি যখন এই একটা ফাইলকে কোনো একটা জায়গাতে রাখবো ইন্টারনেটে, ওই সহজ করে বলতেছি ইন্টারনেটে, এবং আমি এখান থেকে চলে গেলাম ফর এক্সাম্পল আরেকটা দেশে, যাওয়ার পরে আমি চাচ্ছি যে আমার এই ফাইলটা আমি দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই ফাইলটা আমার হার্ড ডিস্ক থেকে ইন্টারনেটের এমন একটা মাধ্যমে রাখতে হবে যেখানে রাখলে আমি দুনিয়ার যেই প্রান্তে থেকে মানে থাকি সেখান থেকে আমি দেখতে পারি। তাহলে এই ফাইলটাকে আমার কি করতে হবে? এখান থেকে আপ আপলোড করতে হবে। আপলোড, এই ফাইলটা আমি এখান থেকে আপলোড করব। দ্যাট মিন্স আরেক মানে এমন একটা মাধ্যমে রেখে দিব যেখান থেকে আমি পাই। এখন আমি দেশ থেকে যখন আরেকটা জায়গায় চলে গেলাম, আমি যাওয়ার পরে সেই ফাইলটাকে আবার সেই ইন্টারনেট থেকে আমার যেই কম্পিউটার আমি কাজ করব বা দেখতে চাই সেখানে নামাবো। সেটাকে বলা হয় ডাউনলোড। এই ডাউনলোড আমরা বেশ অনেকভাবেই করতে পারি। যারা আমরা ইউটিউব চালাই তারা আমরা কিভাবে ডাউনলোড করি তার কয়েকটা সিস্টেম আছে। আমরা ডাইরেক্টলি কোনো এক্সটেনশন ইউজ করতে পারি। আমরা শর্টকাট কি, আমার যারা আগের ক্লাস করছেন যে লিঙ্কের আগে ডাবল এস লাগাই দিয়েও আমরা ডাউনলোড করতে পারি। তাহলে আপলোড কিভাবে করব? যেমন আমরা গুগল ড্রাইভে আপলোড দিই, দেওয়ার পরে সেই লিঙ্কটা আমরা সবার কাছে দিয়ে দিই। দ্যাট মিন্স ওইখানে যদি আপলোড না হয় তাহলে কিন্তু অন্যজন পাবে না। আই হোপ ডাউনলোড এবং আপলোড এই কথাটার সাথে আপনারা ক্লিয়ার। এখন দুইটা অ্যাব্রিভিয়েশন দেখব। এমএসবি, এমএসবি এর মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা যখন কোনো ডট ব্যবহার করব তখন তার একটা নাম আছে রেডিক্স পয়েন্ট, এবং সর্বনিম্ন আরেকটা কথা আছে এলএসবি, লেস্ট সিগনিফিক্যান্ট বিট। জিনিসটাকে আমি একটু দেখাইতে চাচ্ছিলাম। কোনো একটা পূর্ণাঙ্গ সংখ্যার, সবাই দেখতে পাচ্ছেন হোপফুলি, কোনো একটা পূর্ণাঙ্গ সংখ্যার দশমিকের পূর্বের যে নাম্বার থাকবে তাদেরকে আমরা বলবো এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। কোনো একটা পূর্ণাঙ্গ সংখ্যার দশমিকের পরের যে অংশ থাকবে সেটাকে আমরা বলবো লেস্ট সিগনিফিক্যান্ট বিট। মাঝখানের যে দশমিকটা থাকবে সেটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে পূর্ণাঙ্গ সংখ্যার প্রথমের যে নাম্বারটা সেটাই কিন্তু মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি। এর পরে থেকে কিন্তু আমরা এটাকে সংক্ষেপে নামটাকে উল্লেখ করব। নুরনবী আকাশ, হোয়াট ইজ এলএসবি? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, হোয়াট ইজ এলএসবি? স্যার এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, যেটা হচ্ছে দশমিকের পরের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো। আপনার এই তিনটা নাম একটু লিখে রাখেন আপনার খাতায়, আমি কিন্তু এইটা প্রোভাইড করব না আপনাদেরকে। Yes, sir. এই তিনটা জিনিস আপনি একটু লেখেন আপনার খাতায়। কেন বলতেছি, আমি যখন ভবিষ্যতে বারবার এই এমএসবি আর এলএসবি বলবো আপনারা তখন কিন্তু একটু দিশেহারা হবেন, সেজন্য খাতায় একটু লেখেন। আমি এটা প্রোভাইড করব না আপনাদের, আর আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। স্ক্রিনশট মারলে হয়তো আপনার সেই জ্ঞানটা আসবে না, যে আপনার মনে থাকবে না। আর আপনি যদি একবার এটাকে লিখেন
10 বার পড়ার সমান হবে। সো আজকে থেকে আমাদের এমএসবি আর এলএসবি হচ্ছে একটা পূর্ণ সংখ্যার প্রথমের এবং পরের, এবং রেডিক্স পয়েন্ট হচ্ছে আমার দশমিক। এই জিনিসটা দেখেন, মজার বিষয় হচ্ছে এইটার পাশে একটা নাম্বার মানে বিট, বিআইটি এই কথাটা উল্লেখ করছে। কেউ আমাকে কিন্তু প্রশ্ন করেন নাই, স্যার এখানে বিট লিখছে, হোয়াট ইজ বিট? বিট মিনিং হচ্ছে বাইনারি ডিজিট। কি নাম, কি বললাম? বিআইটি। খুবই সহজ, বাইনারি ডিজিট। দেখুন এই বাইনারি সংখ্যার প্রথম অক্ষরের বিটাকে আমরা নিচ্ছি বি, আর ডিজিটের শেষ দুইটা অক্ষর হচ্ছে আই আর টি, সেটাকে আমরা নিচ্ছি লাস্টে। এইটা নিয়ে হচ্ছে আসলে বিট। আমরা অনেক সময় বলি হার্ট বিট বেড়ে গেছে, অথবা আছে না, এই নামটা কিন্তু আমরা উচ্চারণ করি অনেকবার। তাহলে আজকে থেকে বিট মিনিং হইতেছে বাইনারি ডিজিট। হোয়াট ইজ বাইনারি ডিজিট? আজকে থেকে আপনাদের জন্য নাম্বারিং সিস্টেম হচ্ছে 4টা। কি কি? আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি অঙ্ক করব। প্রথম কথা, নাম্বারিং সিস্টেমের জন্য এইগুলা সবই হচ্ছে কম্পিউটারের বিষয়। আমরা কিন্তু অন্য কোথাও কারো নাম্বারিং সিস্টেম বলবো না, আমরা শুধু কম্পিউটারের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে শেষ পর্যন্ত আমরা লিঙ্কের কাছে পৌঁছাবো, যে লিঙ্কে কি আছে এবং কেন এটা লেখে এবং এর মিনিংটাই কি। ফার্স্ট অফ থিংস, নাম্বারিং সিস্টেমের প্রথম নাম হচ্ছে ডেসিমেল নাম্বারিং সিস্টেম। ডেসিমেল নাম্বারিং সিস্টেম। ডেসিমেল নাম্বারিং সিস্টেমের সাথে আমরা সবাই খুব পরিচিত। ছোটোবেলায় আমরা 0 থেকে 9 পর্যন্ত 9টা ডেসিমেলের মানে 9টা 10টা এমন স্পেসিফিক জিনিস শিখছি যা দিয়ে দুনিয়ার সব কিছু হয়। তার মধ্যে দেখেন 0 থেকে 9, আমি পাশে এক্সাম্পলটা লিখে রাখছি। 0 থেকে 9 এমন কোনো সংখ্যা আছে যেই সংখ্যা এর বাইরে আছে? আপনাদের কাছে মানে আছে কারো কাছে? জিরো থেকে 9 মানে এই 10টার বাইরে আমাদের কাছে কোনো নাম্বার নাই। তাকে আমরা কি নাম্বার বলবো? ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বার, ডেসিমেল কথাটার অর্থ হইতেছে 10। ডেসিমেল নাম্বার খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এগুলা সবই আপনাদের ভবিষ্যতে খুব খুব কাজে লাগবে। আপনার কোনো স্যার যখনই আপনার এইসব সংখ্যাগুলোকে বলবে বা এইগুলো করবে, আই হোপ অনেকে সে সময় বুঝতে না পারবেন না, একটু কষ্ট হবে। সেজন্য আমি ক্লাসের পড়াটাকে ক্লাসেও একটু দিয়ে দিচ্ছি, সাথে আপনারা অবশ্যই একটু লিখবেন, কাজে লাগবে। ডেসিমেল নাম্বারিং সিস্টেমে কয়টা থাকবে সংখ্যা? 10টা। হ্যাঁ। এরপরের নাম্বারিং সিস্টেমটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, যেখানে শুধু থাকবে দুইটা নাম্বার, এক হচ্ছে 0 এবং এক হচ্ছে 1। আচ্ছা, আমরা যারা ঘরে থাকি কারেন্টের সুইচ টিপ দেই, যখন বন্ধ করি তখন কি করি? একটা টিপ দেই, আবার যখন অন করি তখন আরেকটা ক্লিক করি। সো যখন বন্ধ হয় তখন আমরা তাকে বলি 0, আর যখন বাতিটা জ্বলে তখন আমরা তাকে বলবো 1। তার মানে বন্ধ হওয়ার সময় আমরা কি বলবো? অন্ধকার, কালো হয়ে গেছে, 0। এবং যখন বাইনারি সিস্টেমের 1 আসবে তার মানে আলো জ্বলবে। কেউ কি জানেন আমাদের এই মনিটরের ডিসপ্লেতে কতগুলা বাল্ব আছে? মানে কতগুলা লাইট আছে? যে লাইটটা জ্বলে বলেই কিন্তু আমি এই জিনিসটা দেখতে পারি। এই জিনিসটা যদি না জ্বলতো তাহলে কি আমি দেখতে পারতাম? তার মানে এই মনিটরের ভিতরে আমাদের অসংখ্য পরিমাণে লাইট আছে, যে লাইটগুলা জ্বললেই আমরা দেখতে পারি, দ্যাট মিন্স 1। যখনই বন্ধ হবে তখন আমি দেখতে পাবো না, বা সেই জায়গাটাকে ব্ল্যাক লাগবে, সেটাকে আমরা বলবো
ওয়ান, সরি জিরো, মানে যেটা ব্ল্যাক কালো দেখা যাবে না সেটা হচ্ছে জিরো, আর যখন দেখা যাবে তখন হচ্ছে ওয়ান। স্যার সরি, অসংখ্য কেন? আমার রুমের মধ্যে তো স্যার একটা বাল্ব জ্বালাইলে পুরো রুম আলোকিত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, স্যার আসবো স্যার। এই যে আমাদের সামনে গেট আছে কিছু, মানে গেট মানে হচ্ছে কোনো একটা জিনিসের গেট আছে না, মানে দরজা ঢুকতে বা এই ঢুকতে। তো এই গেটগুলো যখন আমরা ক্লিয়ার করতেছি তখন আপনার ওই একটা লাইট জ্বালাইলে সারা ঘর আলো হয়ে যায়। আর যদি 10টা লাইট জ্বালাইতাম তাহলে আরও কতটা আলো হইতো, আমরা এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করবো একটু পরেই। সেই পর্যন্ত একটু ধৈর্য ধরেন। আমি জাস্ট তথ্যগুলোকে ফার্স্টে একটু তুলে ধরতেছি, যে আসলে আপনাদের সামনে যদি কেউ কোনো সময় বাইনারি ডিজিট বা বাইনারি নাম্বার বলে, আপনারা কি বুঝতে পারবেন? ডাইরেক্টলি বুঝে ফেলবেন যে আমার বাইনারি মানেই হচ্ছে দুই, দুই মানে হচ্ছে জিরো আর এক। ডেসিমেল মানে হচ্ছে দশ, দশ মানে হচ্ছে জিরো থেকে 9 পর্যন্ত যে সংখ্যা তাকে আমরা বলবো। এরপরেরটা হচ্ছে অকটেন নাম্বারিং সিস্টেম, অকটাল। অকটাল অকটালে অকটাল যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন, মোনো, ডাই, ট্রাই, টেট্টা, পেন্টা, হেক্সা, হেপ্টা, এগুলো হচ্ছে আসলে বেসিক্যালি গ্রিক ওয়ার্ড। এই গ্রিক ওয়ার্ডে যেমন যদি যারা অ্যারাবিয়ান আছেন তারা জানতে পারেন যে ওয়াহিদ মানে এক, তিনিন, তালাতা, আরবা, আরবা মানে চার। দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যারাবিকের নাম্বার সংখ্যা। আর যখন গ্রিক, যেহেতু ওরা তারাই প্রথম সারির বিজ্ঞানী বা এই তারা আবিষ্কার করছেন, সেই জন্য তাদের যে গ্রিকের যে আট, আট মানে হচ্ছে অক্টাল। সেই আটটা কি জিরো থেকে 7 পর্যন্ত। দেখেন এখানে 8 আটটা আছে, কারণ কি 1 থেকে 7 আর এবং জিরো একটা। অক্টাল নাম্বারিং সিস্টেম, অক্টাল নাম্বারিং সিস্টেম। এরপরে আমরা 4 নম্বরে একটা নাম্বারিং সিস্টেম জানবো, সেটার নাম হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বারিং সিস্টেম। আপনি দেখতে পাচ্ছেন না? সবাই কি দেখতে পাচ্ছে? Yes, স্যার আমরা তো দেখতে পাইতেছি। স্যার দেখতে পাচ্ছি স্যার। আসমা, স্যার দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আসমা আপু আপনি, ও এটাকে আরো বড় করব? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিওর শিওর। আরেকটু ছোট করে, এখন দেখা যাচ্ছে মুভি। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16। হেক্সা, আমি একটু আগে আপনার এই নামটা উল্লেখ করলাম যে কেমিস্ট্রির ভাষায় এগুলাকে কিছু নাম বলা হয় গ্রিক ওয়ার্ড। তো হেক্সা মানে মূলত 6 এবং ডেসিমেল নাম্বার হচ্ছে 10। তাহলে 10 আর 6 হচ্ছে 16। দ্যাট মিন্স হেক্সাডেসিমেল নাম্বারিং সিস্টেমে আমরা ব্যবহার করব 16টা জিনিস, যেখানে থাকবে 0 থেকে 9 পর্যন্ত 10 এবং এ বি সি ডি ই এফ। এতে আমরা মূলত ব্যবহার করব 10, বি হচ্ছে আমার 11 নাম্বার, এইভাবে মানে এফ পর্যন্ত আমরা যাচ্ছি 15, আর 0 যেহেতু আছে তার মানে 16। এই হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বারিং সিস্টেম। আচ্ছা দেখেন তো, যারা আমরা লিঙ্ক ব্যবহার করি, আজকে থেকে যদি কোনো এ বি সি ডি ই এফ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো না যে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। আমরা কিন্তু দেখেন আস্তে আস্তে কাছে যাচ্ছি, তাই না? জি স্যার। আমি আরেকবার একটু বলতেছি, নাম্বারিং সিস্টেম: ডেসিমেল সিস্টেম, বাইনারি সিস্টেম, অক্টেন সিস্টেম, হেক্সাডেসিমেল সিস্টেম। ডেসিমেল, বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমেল। মিস্টার আতিকুর রহমান, আপনি কি আছেন? আতিক, মিস্টার আতিক, জি ভাই আছি। 4টা নাম্বারিং সিস্টেম একটু বলবেন? নাম্বারিং সিস্টেম: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল।
আবার বলেন। বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। আচ্ছা, এই জন্য সিরিয়ালটা একটু মেনটেন করবেন। দেখেন, আমি কোশ্চেন করার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি সিরিয়ালটা মেনটেন করি তাহলে আমাদের একটু বলতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। যখনই আপনি উল্টাপাল্টা সিরিয়াল বলবেন আপনার মাথায় কিন্তু আটকে যাবে। আমি কি বুঝাইতে পারছি? দেখেন, নাম্বারিং সিস্টেমের ক্ষেত্রে আমি ছোট্ট একটা পিকচার দেখাইতেছি। সিস্টেম বাইনারি আমরা সবাই একটু আগে শিখে আসতেছি। দুই, এই দুইটা কি? দুইটা হচ্ছে বেস। বেস মানে হচ্ছে দুই হচ্ছে আমার এইখানে দুইটা ডিজিট থাকবে। অক্টেলে থাকবে 8, কত কত থাকবে আমরা দেখাই দিচ্ছি। ডেসিমেলে থাকবে 10, 0 থেকে 9। হেক্সাডেসিমেলে 16, 0 থেকে এ পর্যন্ত। ক্লিয়ার ব্যাপারটা? সিরিয়ালি যে যে যেইভাবে সাজাইতে পারেন আপনারা সাজায় নেবেন। আচ্ছা, এখন প্রথমে আমরা একটা জিনিসকে আর একটু ক্লিয়ার হই। জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, সবারই কাজে লাগবে। আমরা অনেক সময় বলতে পারি না যে আমার কম্পিউটারে কত জিবি জায়গা আছে, অথবা আমি কত জিবির একটা হার্ড ডিস্ক কিনবো। এই জিনিসগুলো আজকে সব চলে আসবে। কোনো কিছুর উপরে কোনো সংখ্যা থাকা মানে হচ্ছে তাকে আমরা বলি পাওয়ার। সাবস্ক্রাইব, সুপারস্ক্রাইব, মাইক্রোসফট অফিসে আমরা যে কাজটাকে করি কোনো একটা নিচের সংখ্যাকে উপরে নেওয়ার জন্যে, কোনো কিছুর উপরে 0 থাকা মানে হচ্ছে 1, কোনো সংখ্যার উপরে 0 থাকা মানে হচ্ছে 1। এইবার 2 এর উপরে 1 আছে, এটা মিনিং কি? 2 ইন্টু 1, 2 ইন্টু 1, দ্যাট মিন্স 2। কোনো সংখ্যার উপরে 2 আছে, তার মানে কি এই সংখ্যাকে আমি 2 বার গুণ করব। 2 ইন্টু 2, 2 দুগুণা 4, 3টা 2 হইলে 8, 4টা হইলে 16, 32, 34, 128, 256, 512, 1024, মানে 1024, 2048, 4096। এইগুলা কি দেখেন, প্রত্যেকটা নাম হচ্ছে 2। 2 যেন কি যেন নাম বাইনারি। আচ্ছা, আমাদের কম্পিউটারের সম্পূর্ণ সিস্টেমটা চলবে আসলে এই বাইনারি দিয়ে। কি দিয়ে? বাইনারি দিয়ে। ওকে, আচ্ছা, কম্পিউটারটা কেন ডেসিমেল সংখ্যায় চলে না? কেউ কি একটু বলতে পারবেন কম্পিউটারটা কেন ডেসিমেল সংখ্যায় চলে না? কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বোঝে, তাছাড়া কোনো অন্য কিছু বুঝতে পারে না। এই জন্য কম্পিউটার বাইনারিতে চলে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে চলে না। আচ্ছা, আই হোপ সবাই ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। যদি তাই হয়, সবাই আজকে আমরা একটা প্রথম অঙ্ক করব। আপনারা কি সবাই আমার এই জিনিসটা একটু লিখছেন? কাইন্ডলি যারা লেখেন না একটু লিখে নেন। আমি অলরেডি যেটা দিছি আপনারা একটু লিখেন। এটা কি লিখছেন? আমি 2টা মিনিট টাইম দিচ্ছি, আপনারা একটু লিখেন। আমি এখন অঙ্ক করব। অঙ্ক করতে গেলে আমার এটা একটু লাগবে। আর যদি আপনারা একবার লিখেন তাহলে অঙ্কটা খুব বুঝতে সহজ হবে। আপনারা মনে রাখবেন, এই ছোটোখাটো জিনিসগুলা যখন কাজে লাগবে সেদিন খুব মজা পাবেন। কিন্তু ছোটোবেলায় যখন 0 থেকে 9 পর্যন্ত শিখছেন, লিখতে কত কষ্ট হয়েছে, একটা বছর পার হয়ে গেছে, বাবা মা মারছে, সেদিন ভালো লাগে নাই। কিন্তু আজকে সরিয়ে সরিয়ে দিয়েই যদি একটা মজার গল্প পড়েন খুব ভালো লাগে, কিন্তু সেদিনের কথা কিন্তু মনে নাই। এই জিনিসগুলা কিন্তু সেরকম জিনিস যেটা আপনার ভবিষ্যতে এরকম কাজে লাগবে, যখন আপনি করতে পারবেন তখন বুঝতে পারবেন যে স্যার কেন এটার জন্য সময় এক্সপেন্ড করতেছে।
এবং আমার অনেক দৃঢ় বিশ্বাস এগুলো আপনারা জানেনও না, অনেকে 99% এখানে যারা আছেন তারা জানেন না, কিন্তু আজকে যখন জানছেন, স্যার আজকে যখন আমাদের কলেজে স্যার আইসিটিতে স্যার সংখ্যা পদ্ধতি ছিল স্যার, এগুলোই হ্যাঁ হ্যাঁ, স্যার এটা ছিল আমার সাবজেক্ট। সংখ্যা পদ্ধতি। আচ্ছা, নিশ্চয়ই জিনিসটা কত কাজের আপনারা জানেন। এগুলা এগুলা দিয়ে এগুলা দিয়ে আমরা ম্যাথগুলিও স্যার পারতাম স্যার, আমি একটু ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি কখনো সেইটা অ্যাপ্লাই করেন নাই। কিন্তু স্যার কোন কাজে যে লাগে এটা আদৌ জানি না। আচ্ছা আচ্ছা, সেই জন্যই তো আমরা আসছি। দেখাই না কোথায় লাগে। এই যেমন আজকে আপনারা দেখতে পারলেন লিঙ্কে কিছু নাম্বার থাকে, সেই নাম্বারটা কোন নাম্বার, কীরকম নাম্বার, সেটা কিন্তু একটা ধারণা আমি দিলাম প্রথমেই, যেটা একটা লিঙ্কের আমরা অনেক সময় ABCDEF থাকে, সংখ্যা থাকে। আস্তে আস্তে যাচ্ছি, একটু যাইতে দেন, মানে অনেকগুলা জিনিস আছে আসলে, আমরা যাব, ক্লিয়ার হবেন হয়তো। আর যারা আরও আগের তারা কিন্তু আইসিটি বই পাইনি, আমরা যারা একটু আগের আইসিটি বই কিন্তু আমাদের কাছে ছিল না। তো এই জিনিসগুলো আমাদেরকে অনেক কষ্ট করে শিখতে হয়েছে, বা কোনো জায়গাতে ঠেকে ঠেকে শিখছি। আচ্ছা, কেন আমি বললাম যে আমরা একটা অঙ্ক করব, এর পিছনে আমাদের তো আসলে জানেন এখানে কাগজ কলম দিয়ে লেখা যায় না, তো লিখতে পারলে হয়তো আর একটু সহজ হইতো, অনেক কিছু দেখাইতে পারি। তো চেষ্টা করব ইমেজগুলোকে যাতে একটু করি। আপনারা সবাই বললেন যে কম্পিউটার বুঝতে পারে শুধু বাইনারি ডিজিট, অন্য কিছুই কিন্তু বুঝতে পারে না। তাহলে আমি যখন কোনো ডেসিমিলের সংখ্যা নিব, লাইক একটা 4, এই 4কে কম্পিউটার কিন্তু আবার বুঝতে পারবে না। কম্পিউটারকে বুঝতে হইলে আমাকে কোথায় নিয়ে আসতে হবে? বাইনারি নাম্বারের ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আবার কম্পিউটার বুঝতে পারবে যে ইয়েস মিস্টার রাজীব, আপনি যে আমার কাছে 9 লিখছেন, এই 9 মিনিং হচ্ছে এইটা। তার মানে আমরা যতগুলাই সংখ্যা পদ্ধতি দেখব, এই সংখ্যা পদ্ধতিটাকে আমরা সবসময় সিস্টেম করে কনভার্ট করে নিয়ে আসার চেষ্টা করব বাইনারি নাম্বারে, কারণ আমার কম্পিউটার বুঝতে পারবে বাইনারি নাম্বার। আপনি কি বুঝাইলেন সেটা তো আমি জানি না। ইভেন আপনি যখন একটা ছবি তুলেন, একটা ছবিকে ক্লিক করেন, সেই ছবি কি আসলে ছবি নাকি এরকম বাইনারি নাম্বার? আর কেনই বা সেটা বাইনারি নাম্বার হইল? ঢুনো ইসকো ঢুনো। আচ্ছা, যেহেতু অঙ্কটাকে আমি এইভাবে দেখাচ্ছি, একটু দেখেন। একটা সহজ অঙ্ক, আমরা যদি সবাই একটু ভাবি, 125 একটা নাম্বার, এই নাম্বারটা হচ্ছে দেখেন দশমিক। কোনো সংখ্যার পাশে ব্র্যাকেট দিয়ে যদি কোনো সংখ্যা থাকে, সেটা হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির সিস্টেমটা। যেহেতু এখানে 10 লেখা আছে, আমরা অবশ্যই বুঝতে পারতেছি সবাই এটা হচ্ছে দশমিক। যদি 16 লেখা থাকতো তাহলে কি বুঝতে পারতাম? গুড। যদি 2 লেখা থাকতো? গুড। এইবার আমাকে একটা উদাহরণ দিয়ে আমাকে প্রশ্ন করছে, আমাকে বলতেছে যে রাজীব, 125-এর যে দশমিক সংখ্যাটা আছে, এইটাকে তুমি বাইনারিতে নির্ণয় করো। বাইনারিতে নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? আমরা ছোট্টবেলায় লসাগু গসাগু করছি, সেটা সিস্টেমটা কি? 125 তো আমার সংখ্যা, আমি প্রকাশটা করব কিসে? বাইনারিতে। বাইনারি মানে আমরা জানি কি? 2। শিওর শিওর স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমি দিচ্ছি। হ্যাঁ, প্রবলেম হলে বলবেন, আমরা সমাধান অবশ্যই করব। এখন হোপফুলি দেখা যাচ্ছে। 125কে আমার একটা সংখ্যা আমি নিছি, যেটা ডেসিমেল সংখ্যা, আমি চাচ্ছি এটাকে বাইনারিতে প্রকাশ করতে। কারণ আমার কম্পিউটার বুঝতে পারে শুধু বাইনারি, সে তো অন্য কিছু বুঝতে পারবে না। 125কে দেখেন আমি 2 দিয়ে ভাগ দিছি, সেটা হচ্ছে 62, কিন্তু 1 থাকতেছে, কারণ 62 দুগুণে 124। 1 থাকে, সেটাকে আমি ড্যাশ দিয়ে 1 দিছি।
এবং এটা হচ্ছে আমার কি নাম্বার, LSB। সর্বনিম্ন যেটা চলে আসতেছে দেখেন মিনিমাল সংখ্যা MSB, এটা অলরেডি আমরা ক্লিয়ার করছি। লসাগু করতে করতে আসতেছি 2 দিয়ে ভাগ করি, যখনই কোনো সংখ্যা থাকবে এটাকে পাশে দিব, না থাকলে থাকবে না। যদি তাই হয় এরকম করে যখন ভাগ করে ফেলবো, অ্যাট লাস্টে আমাকে 0 পর্যন্ত আনতে হবে। মানে যখন 3কে যখন আমি 2 দিয়ে ভাগ দিছি তখন 1 হয়, কি থাকতেছে, একটা 1 থাকতেছে, সেটাকে আমি কোথায় দিচ্ছি, নিচে। তাকেও যখন আমি 2 দিয়ে ভাগ দিতেছি এইখানেই 1 রেখে দিচ্ছি -1-এ, আর এখানে 0 করে দিচ্ছি। আমরা যারা লসাগু গসাগু করছি তারা এই জিনিসটা জানি। এখন দেখেন এই যে 125-এর যে 10 দিয়েছিল ডেসিমেল সংখ্যা, এই সংখ্যাটা খুব সহজেই বাইনারি সংখ্যায় রূপান্তরিত হয়ে গেল। কিভাবে? আমি নিচে থেকে উপরের দিকে যাব, এই দেখেন 1 1 1 1 1, 5টা 1 2 3 4 5, 5টা 1, মানে আমি যে 5টা 1 ভাগ করে নিয়েছি সেটা। এবং 0, এরপরে 0, এরপরে 1, তাহলে আমার সংখ্যাটা কিসে রূপান্তর হয়ে গেছে, বাইনারিতে। আমরা কিন্তু এখন সবাই খুব সহজেই বলতে পারবো যে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার একটা সিস্টেম আমরা জানি। তার মানে আমরা যে কোনো ইমেজ অথবা যে কোনো জিনিস আমরা অনেক সময় ক্লিক করি, সেটা যদি এমন কোনো কিছু হয় যে ওটার ভিতরে একটা নাম্বার থাকে এরকম 125 130 129 বা 5500, সেটাকে কিন্তু আমরা খুব সহজেই বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। এইটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আমাকে একটা অঙ্ক করে দেখান। আমি বেশি বড় দিচ্ছি না, মাত্র 55 দিচ্ছি। 55টাকে আমাকে একটু করে আপনারা সবাই একটু দেখাবেন। হোয়াটসঅ্যাপে একটা ইমেজ দিয়ে দেন, আমি ওয়েট করবো আপনাদের এটার জন্য। খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া, আপনার কত কত জায়গায় কাজে লাগবে, ইউ কান্ট ইমাজিন। কেউ কি একটু করে দেখাবেন হোয়াটসঅ্যাপ? আমি আপনার জন্য হোয়াটসঅ্যাপে রাখবো। হচ্ছে 55 করে দিচ্ছি স্যার। ডেসিমেল থেকে আমি বাইনারিতে কি স্যার কাগজে করে স্যার হোয়াটসঅ্যাপে ছবি দিব? দেন, আপনি করেন, আপনি একবার করেন, আমরা দেখতে চাই 55টাকে মানে ডেসিমেল সংখ্যাটা কিভাবে বাইনারি হইলো, বা সেই ডেসিমেলটা মিনিং কত, আমি দেখতে চাই। মনে রাখবেন, যে করবেন সে পাবেন, যে করবেন না সে পাবেন না। হইতে পারে জিনিসটা খুব সহজ কিন্তু প্রয়োজনীয়। আমরা মিস্টার শহীদুল ইসলাম স্যারকে অনেক মিস করতেছিলাম। যাক, আপনি ক্লাসে আসছেন। স্যার, আপনি কি বুঝতে পারতেছেন আমাদের জিনিসগুলা? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি এবং চেষ্টা করছি করার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা খুব কঠিন অঙ্কগুলোতে যাব না। লাইক, আমরা তো আর কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি না যে এখন পয়েন্টের পরে দশমিক থাকলে সেটাকেও রূপান্তর করার সিস্টেম আমরা দেখব। সেগুলো আমরা নিজের
আকর্ষণে করব, বাট আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সবার রেজাল্টটা এরকম হওয়ার কথা, হোপফুলি দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, এখন যদি আপনাদের কাছে আমি বলি যে কোনো দশমিক সংখ্যাকে কিসে করব, অক্টেল মান নির্ণয় করব, অক্টেল আমরা জানি কিন্তু, দেখেন তো সবাই একটু ক্লিয়ার, আবার দেখি। অলরেডি এক ভাই করছেন, দ্বারা হোয়াটসঅ্যাপে আপনি দেখে নিয়েন, ভাই একটা সমাধান করছে, দ্যাটস গ্রেট। অক্টেল যে নাম্বারটা আমরা জানি, অক্টেল মানে হচ্ছে 8। তার মানে আমি যেই সংখ্যাটাকে রূপান্তর করব তাকে আমি ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। যদি তাই করি তাহলে 125কে দেখেন উনি 8 দিয়ে ভাগ করছেন, খেয়াল করেন। এখন কিন্তু আমার শেষ সংখ্যাটা 5, 7, 1 মানে এরকম হচ্ছে। কেন? এখন অঙ্ক করা লাগবে না। মানে হচ্ছে কি, আপনি যদি জিনিসটাকে একটু করেন একবার, আপনার মাথার মধ্যে চলে যাবে। আর যদি না করেন তাহলে আপনার মাথার উপর দিয়ে থাকবে। কোনো সময় আপনার মাথার কেউ যদি সামনে নিয়ে আসে যে অক্টেল নাম্বারটাকে কীভাবে বাইনারি করব বা কেন বাইনারি করব, তখন দেখবেন আপনি করতে পারবেন না। আর এখন যদি একটু করেন, আপনি হয়তো সেদিন একবার দেখলেই আপনি করে ফেলতে পারবেন যে হ্যাঁ আমি তো পারি, এটা আই ক্যান। না, আমরা হচ্ছে আইসিটিতে যখন পড়তাম তখন এগুলো ঠিকই মোটামুটি, অবশ্য অনেকেই মানে জানে না এটা। আচ্ছা বলেন তো, সেদিন যখন আপনি জানতেন আর আজকে জানছেন, আপনি কি সেদিনের থেকে আজকে একটু ভালো বুঝতে পারছেন না? জি জি জি, অবশ্যই। এই জিনিসটা যখন আমার আরেকটা স্যার আসবে আপনার সামনে বলবে, আপনি অনায়াসে ধরে ফেলতে পারবেন। আসলে কি এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো তো আমাদের প্রয়োজন নাই, কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি একবার জানেন, আমার এখানে অনেকেই আছে যারা জানে না, তো আজকে আমরা যাচ্ছি, এই প্রায় আরেকটু পরে হয়তো বা আপনি পারবেন, আরেকটু কঠিনের দিকে যাবে। তো সেই সময় আমি চাই না যে কারো কাছে কঠিন লাগুক, সবার কাছে একটু সহজ হয়ে যাক। যারা পারেন না তারা করবেন, যারা পারেন তারা তো পারেনি, আমি তো তাদেরকে কিছু বলি নেই। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমাকে একটু ব্যাখ্যা করবেন এখানে কেন অক্টেলে 175 আমি লিখলাম এই অঙ্কটার ক্ষেত্রে, যেহেতু আপনারা জানেন। না এটা জানি, কিন্তু এখন ওইভাবে বুঝতে পারতেছি না, একটু বললে বুঝতে পারবো আর কি। আচ্ছা স্যার, দেখেন আপনারা কিন্তু এটা ক্লাস করছেন, আপনারা পড়াশোনা করছেন। এবং অনেক আগে তো এটাই এইচএসসিতে করছিলাম, এখন তো ধরেন অনার্স কমপ্লিট করছি, এখন ধরো 5-7 বছর আগে, তো এই জন্য। স্যার আমি এর ফাঁকে আপনাকে বলেই দিছি, যেহেতু আমরা অক্টেল অক্টেল কথাটা ইউজ করছি, অক্টেলে আমরা জানি কিন্তু 0 থেকে 7 পর্যন্ত এই 8টা সংখ্যা থাকতে পারে। তাহলে তো আমি দেখেন এখানে 5, 7 রাখতেই পারি, কারণ সে তো আমার অ্যাকসেপ্ট করবে। কিন্তু যদি বাইনারি হইতো তাহলে সর্বোচ্চ 2টা সংখ্যা 0 আর 1 এর বাইরে আমি যাইতে পারতাম না। এইবার কি ব্যাপারটা ক্লিয়ার? জি এটা ক্লিয়ার, কিন্তু এটা ভাগ দিয়ে এটা 8 দিয়ে 112 কে ভাগ 125 কে ভাগ দিলেন, তারপর এখানে 8 দিয়ে আবার 15 প্লাস দিয়ে স্যার 8 দিয়ে আপনি 8 দিয়ে 15 গুণ দেন তো কত হয়? 8 15 কত হয়? মানে অবশেষ থাকে 8, 8 120 হয় স্যার, 120। হ্যাঁ, 120 হওয়ার পরে 5 বেশি থাকে, সেই জন্য আমি 5টাকে রাইটে রাখছি। কারণ আমি 15 জায়গায় যদি 16 দিয়ে গুণ দিতাম তাহলে 120 হইতো না, সে হয়ে যেত 128। 128 হইলে তো আমি বাইরে চলে গেলাম, আমার রেঞ্জের বাইরে। আমি তো আমার রেঞ্জের বাইরে যেতে পারবো না। আমার রেঞ্জের ভিতরে থেকেই আমাকে 1 থেকে 7-এর ভিতরে সংখ্যাটার সব থেকে কম যে সংখ্যাটা আমি এখানে বসাইতে পারি, সেটাই হচ্ছে আমার রেজাল্ট। জি বুঝতে পারছি। তবে তবে এখানে 15 কি লেখা যাবে? এটা তো 8 এর বেশি নাই না আর কি,
8-এর বেশি নেয় না কোথায়? সে তো আমি 125 লিখছি, তাহলে 125 তো আমি লিখতে পারতাম না। এইটা হচ্ছে, এই ঘরটা হচ্ছে তাকে ভগ্নাংশের ঘর, আমি কি দিয়ে ভাগ করে তাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। আর এই পাশে হচ্ছে আমার এই অক্টেল নাম্বারগুলার সর্বোচ্চ যে নাম্বারটা সেটা এখানে আমি রাখতে পারতেছি। তাই না ব্যাপারটা? আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল একটু, যদি আমরা কোনো সংখ্যাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতাম তাহলে আমরা তাকে ভাগ দিব কত? 16 দিয়ে। কেন? হেক্সাডেসিমেল মানে হচ্ছে আমরা জানি হচ্ছে 16। তাহলে এইবার এই অঙ্কটা নিশ্চয়ই সবাই করতে পারবেন যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি আমি ভাগ দেই, যেমন 7 16 কত হয়? 100, 6 7 42 মানে 112। সেই 112-র সাথে 13 যোগ করলে 125। তার মানে আমি যেহেতু 16 কথাটার 16 0 থেকে 9 এবং ABCD থেকে F পর্যন্ত আছে, এই 13 মানে হচ্ছে বেসিক্যালি ডি। আমরা কিন্তু দেখছি 13 মানে হচ্ছে ডি। এবং পরবর্তীতে 7কে যখন আবার 16 দিয়ে ভাগ দিছি, খেয়াল করেন 7কে যখন আবার 16 দিয়ে ভাগ দিছি, আমার কাছে সর্বোচ্চ সংখ্যা আমি কত ইউজ করতেছি? এখানে একটু রং আছে, 7, আর এখানে কত হবে তাহলে? 9। কত হবে? 9। দ্যাট মিন্স 9D এর রেজাল্ট হবে। এখানে একটু মিস্টেক আছে, টাইপিং মিস্টেক। স্যার 9D একটু যদি বুঝিয়ে দিতেন, স্যারের মাথায় ঢুকতেছে না। 16, 16কে 16, কিন্তু আমার আছে 7, তাহলে এরপরে কত থাকবে? 9 আর 7-এ কত হয়? 16। জি স্যার, বুঝতে পারছি। ব্যাপারটা ক্লিয়ার? এটা টাইপিং মিস্টেক। 16 দিয়ে যখন আমি 125-কে ভাগ দিছি, 7 16 112, অবশিষ্ট থাকে 13। কারণ 7-এর জায়গায় যখন আমি 8 দিতাম তখন আমার এটা হয়ে যেত 125-এর বাইরে। আমি তো 125-এর বাইরে যেতে পারবো না, আমাকে 125-এর নিচেই থাকতে হবে। থাকার পরে যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা, আমি সর্বোচ্চ 1 থেকে 16 পর্যন্ত নাম্বার আমি এখানে রাখতে পারি, তার মানে 13 আছে। ইটস গুড এনাফ। এবং 13 মানে হচ্ছে ডি, এটা আমরা দেখে আসছি। এখন আমার এখানে তো 7, আমি যখন 16 দিয়ে ভাগ দিব, 16কে 16, 7 তো থেকে গেল, তাহলে বাকি 16 হইতে কত লাগবে? 9। সেই 9টা আমি এইখানে দিয়ে দিচ্ছি, তাহলে 9 আর 7-এ কত হচ্ছে? 16। এটা টাইপিং মিস্টেক। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এখন যদি আপনাকে কেউ বলে যে আপনি একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে পরিবর্তন করবেন, আপনারা কি করতে পারবেন না? ইয়েস স্যার, পারবো। যদি আমার এই ক্লাসটা দেখেন তাহলে আই হোপ আমার মতো সহজ করে আপনার সামনে কেউ উপস্থাপন করে নাই যে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে কিভাবে পরিবর্তন করব। আমি কঠিনগুলোতে যাব না, কারণ আমার কঠিন প্রয়োজন নাই, আমি এই বিষয়ে মাস্টার ডিগ্রি লাভ করব না। আমরা এমন কিছু ধারণা নিব, এমন কিছু এক্স্যাক্ট তথ্য নিব, দুনিয়ার কেউ যদি আমার সামনে এই নামটা উচ্চারণ করে আমি যেন অনায়াসে বলতে পারি এই মিনিংটা কী। দশমিক সংখ্যা থেকে আমি যে কোনো সংখ্যায় প্রকাশ করতে পারি, বাইনারি থেকে আমি যে কোনো সংখ্যায় প্রকাশ করতে পারি, অক্টেন থেকে করতে পারি, হেক্সাডেসিমেল থেকে করতে পারি। দ্যাট মিন্স আমি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি কিন্তু আজকে আমরা দেখে গেলাম। ব্যাপারটা ক্লিয়ার? স্যার, যেটা আমাকে করতে হবে স্যার, সেই সংখ্যাটা ওই যেটা সংখ্যাটা দিয়ে ওইটা ভাগ করবো স্যার, ভাগ করে যেটা হবে সেটা ওইখানে বসাই দেবো স্যার। হ্যাঁ, আর যেটা বাঁচবে সেটা মাইনাস আকারে ওইখানে বসাই দেবো। রাইট, সহজ সিস্টেম। ভাগফল যেটাকে বাঁচবে। রাইট। জি স্যার। কিন্তু আমরা কিন্তু অনেক জিনিস দেখছি, কিন্তু বাইনারিরে আরেকটা সংখ্যায় রূপান্তর করার একটা পদ্ধতি দেখি নেই। এই পদ্ধতিটা এখন একটা দেখব, একটা এক্সাম্পল, ম্যাথ। এইটা কি নাম্বার আমরা সবাই জানি, 1 0 হইল বাইনারি নাম্বার এবং বুঝতে পারতেছি এর নিচে হচ্ছে 2।
তার মানে এটা একটা বাইনারি নাম্বার। সে আমাকে কি বলছে, এই বাইনারি নাম্বারটাকে দশমিক নাম্বারে রূপান্তর করতে হবে। আমি বলছিলাম যদি আমার কাছে হাতে কাগজ কলম থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম। যেহেতু আমার হাতের কাগজ কলমটা এখানে সেইভাবে লেখা যাবে না, তাই আমি একটা এক্সাম্পল দিয়েই দেখাচ্ছি যাতে আপনারা একটু ক্লিয়ার হন। দশমিক সংখ্যাটাকে আমি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারলাম, তাইলে বাইনারিটাকেও তো আমার দশমিক করতে হবে, যে আসলে বাবা এই এত বড় সংখ্যাটার মিনিং কত। সেই জন্য আমাদের এই পদ্ধতিটা আমরা এখন করব বাইনারি থেকে দশমিক। বাইনারি মানে এক দুইটা নাম্বার থেকে আমরা চলে যাব আমাদের দশমিক যে সংখ্যার নাম্বার আছে সেটাতে। কিভাবে? এইখানে যে কটা সংখ্যা আমার আছে আমি দূরে দূরে লিখব। এখানে এক দিলাম, এইটা যোগের পরে যে একটা আছে সেটা হলো এইটা। এরকম করে দেখেন এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা সংখ্যাই কিন্তু আমার এখানে আছে। এইটুকু ক্লিয়ার? ঠিক আছে স্যার। যেহেতু আমি বেটা বাইনারিকেই দশমিকে নিতে যাব, প্রত্যেকটার পাশে আমি একটা করে গুণ চিহ্ন দিব, এবং তার পাশে যেহেতু এটা বাইনারি সেহেতু আমি একটা 2 দিলাম। প্রত্যেকটার পাশে গুণ দিয়ে 2, যেহেতু এটা বাইনারি গুণ দিয়ে 2 গুণ দিয়ে 2 গুণ দিয়ে 2 গুণ দিয়ে 2। আমি রূপান্তর করব কিসে? দশমিকে। দশমিক জিনিসটা আমরা অলরেডি সবাই দেখে আসতেছি যে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমার দশমিক। যদি তাই দাঁড়ায়, এই জিনিসটাকে জাস্ট আমি একটু ঘুরাই দিব। কিভাবে ঘুরাই দিব? এই 2-এর উপরে যে পাওয়ার, সেই পাওয়ার আমি একদম রাইট সাইডে যেটা থাকবে সেটাকে আমি 0 দিব, তারপর 1 দিব, তারপর 2 দিব, তারপর 3 দিব, তারপর 4 দিব, তারপর 5 দিব। তাহলে আপনারা তো সবাই বলতে পারেন আমরা তো আরবি লিখতেছি না, আমরা তো বাংলা লিখি, মানে বাম দিক থেকে ডাইন দিকে যাব। তাহলে আমরা প্রথমেই দেখে নিব যে এখানে কয়টা সংখ্যা আছে। 1 2 3 4 5 6। যদি 6টা নাম্বার থাকে তাহলে 5ই হইল আমার 6। কারণ কি আমাদের তো একটা 0 বেশি। তাহলে 0 1 2 3 4 5, তাহলে এখানে মোট 6টা সংখ্যা। ব্যাপারটা ক্লিয়ার? স্যার স্যার সব জায়গায় 2তে কেন আসলো স্যার? মানে বাইনারি সংখ্যা তো 110 101 এটা দিলাম, তারপর মাঝখানে 2 তো প্রত্যেকটাই যে গুণন হচ্ছে, এটা কেন হলো স্যার? যখন আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় নিতে যাব, এই বাইনারি কথাটার মানেই হইতেছে 2, সেই জন্য আমরা 2 দিব। বাইনারি কথাটার মানে হইতেছে 2, সেই জন্য আমরা 2 দিলাম। যদি এটাকে আমি বাইনারি না থাকতো, আমরা যদি আমরা আসতেছি আপনি কেন 2 দিচ্ছেন আর কেন 8 দিবেন, এবং আমরা তো এতক্ষণ গেছি হইল 125কে আমরা নিচের দিকে নিছি, মানে 125কে আমরা বিভিন্ন সংখ্যায় নিছি, কিন্তু আমরা কিন্তু এতক্ষণ করি নেই একবারও যে বাইনারি সংখ্যাকে আমি দশমিক সংখ্যায় নিচ্ছি। বাইনারি সংখ্যাটাকে দশমিক সংখ্যায় যখন নিতে যাব তখন এটা হলো তার পদ্ধতি, যে আমি কিভাবে অঙ্কটা করতে পারি। এখন একটু খেয়াল করেন, 2-এর উপরে 5, তার মানে এই 2 কয়টা গুণ হবে? 5 বার গুণ হবে। কয়বার? পাওয়ার। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। দেখেন কত লিখে দিছে। মানে এইটাকে অঙ্ক করতেছি আমরা, এখন সরল করতেছি। 2-এর উপর যখন 4 থাকতেছে তখন 16। এটাকে যতই গুণ করি এটা কিন্তু সারা জীবন 0ই হবে, তাই না? ইয়েস স্যার, 0 সাথে গুণ করলে 0ই হবে। বাকি প্রত্যেকটা যোগ করে দেখতেছি হলো 53। আচ্ছা বলেন তো, দশমিক সংখ্যায় 5 এবং 3 কিন্তু আছে, মানে 0 থেকে 99 যে সংখ্যা বা 0 থেকে 9 যে সংখ্যা, তার ভিতরে কিন্তু 53 সংখ্যাটা আছে, মানে 5 এবং 3 দশমিক সংখ্যা আছে। তার মানে দেখেন কম্পিউটার বুঝতে পারতেছে এই সংখ্যাটা, কিন্তু যদি আমরা কোনোদিন তাকে বাইনারিতে নিয়ে দশমিকে নিয়ে যেতাম তাহলে এটার মিনিংটা ছিল হলো 53। এই লেখাটাকে আমি কিভাবে লিখলাম? অতএব, সুতরাং, এইটা মিনিং হচ্ছে বাইনারি আর এইটা মিনিং হচ্ছে দশমিক।
বাইনারি সংখ্যাটাকে যখন আমি দশমিক সংখ্যায় রূপান্তর করতেছি, এই কাজগুলো আমরা কখনোই আমাদের চোখের সামনে দেখতে পারি না। এগুলো সব কাজগুলাই ঘটে যায় কম্পিউটারের ভিতরে গোপনে গোপনে। কিন্তু আজকে আমরা গোপনটাকে একটু উপরে নিয়ে আসলাম, যে কি সংখ্যাটা কি হয়ে যায়। একটা ইমেজকে যদি আমি ক্লিক করি, সেই ইমেজে এরকম একটা নাম্বার থাকে, সেই নাম্বারটাকে আমরা একটা থেকে আরেকটাতে রূপান্তর করি। সেই রূপান্তরটা আমাদের হচ্ছে এই। তাহলে স্যার, যদি আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটা হোমওয়ার্ক দেই, কোন একটা সংখ্যাকে আরেকটা সংখ্যায় রূপান্তর করা, আপনারা কি সবাই করতে পারবেন না? এখন কারো কোনো কনফিউশন? আমি আবার বলবো, ওকে। শহীদুল স্যার, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনার হোমওয়ার্ক কিন্তু আমরা সবার আগে দেখব, কারণ একটা জাতির শিক্ষক যদি ঠিক থাকে তাহলে নাকি স্যার বাকি সবাই ঠিক হয়। মানে মা যদি ঠিক হয়ে যায় সারা জাতি আমরা ভালো দিব, এরকম একটা কি যেন নেপোলিয়নের কথা আছে। রাশি এখন বুড়ো হয়ে গেছে। স্যার, আপনি কি করতে পারেন সেটা আমরা দেখছি, আর আপনি কি করবেন সেটা কিন্তু আমরা দেখি নাই। আপনার এই চেষ্টাটাও বুড়ো হয়ে গেছে বলেননি? আচ্ছা, এইবার আসেন আমরা কিছু কোড সম্পর্কে একটু জানি। আমরা অ্যাব্রিভিয়েশন পড়ছি, অ্যাব্রিভিয়েশনগুলোকে সংক্ষেপে কিছু নামে বলে। বিসিডি, এই নাম যদি কখনো সামনে আসে, এই জিনিসটা কি আমি এক্সপ্লেইন করব। কোড, আমরা বিভিন্ন ধরনের কোড ব্যবহার করি। বিসিডি কোড যদি কোনো একটা লাইনের পাশে ব্র্যাকেটে লেখা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো বাইনারি কোডের ডেসিমেল। ইফসিড মানে এক্সটেনশন বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন। এই সংক্ষেপে কথাটার মিনিং এইটা। দেখেন অ্যাব্রিভিয়েশন। আলফা নিউমেরিক একটা কোড আছে। আলফা নিউমেরিক কোডগুলো কিন্তু আমরা ব্যবহার করি, যেমন এ থেকে জেড পর্যন্ত বিভিন্ন প্লাস মাইনাস সংখ্যা বা বিভিন্ন সাংকেতিক প্রতীক, এইগুলাকে মূলত বলা হয় আলফা নিউমেরিক কোড। বাইনারি কোড কিন্তু অলরেডি আমরা দেখে নিলাম। কোথায় বলেন তো? এই এতক্ষণ যে আমরা 0 এবং 1 নিয়ে যতগুলো কাজ করছি সবগুলোই কি বাইনারি কোডের ডেসিমেল বা বিসিডি। এই ধরনের কোডগুলো কিন্তু আমরা অনেক জায়গায় ব্যবহার করব। আমরা যখন হ্যাকিংয়ের ক্লাসগুলোতে দেখব বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট অথবা আমরা যখন বিভিন্ন HTML অথবা CSS বা PHP ইত্যাদি দেখতে যাব, তো সেখানে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে অথবা এক্সটেনশন অথবা এই অনেক জিনিস আছে যেগুলাকে আমরা ব্যবহার করব। তো সেইগুলাকে মূলত কোড বলা হয়। তো সেই কোডগুলোকে যদি আমরা কখনো বিসিডি লেখা পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে বাইনারি কোডের ডেসিমেল সংখ্যাটা ব্যবহার করা হয়েছে, যেখানে শুধু থাকবে 0 এবং 1। অ্যালফাবেটিক কোড অবশ্যই আমরা জানি। আপনারা যারা পুরাতন কম্পিউটার ইউজার, তারা যখন মাইক্রোসফট এই অফিসে বিভিন্ন ওটাকে কি বলে ফ্রন্ট চেঞ্জ করেন, একটা ফ্রন্ট থেকে আরেকটা ফ্রন্টে চলে যায়, তো মূলত ওইখানে একটা এক্সি কোড নামের কোড আছে, যেটাকে আমরা বলবো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেটা 1965 সালে আসলে বিল্ড আপ। বর্তমানে আমরা দুই ধরনের কম্পিউটার বাজারে দেখতে পারি, একটা হলো নর্মাল উইন্ডোজ ইউজার এবং একটা হচ্ছে অ্যাপেল। কেউ কি জানেন তার নামটা কি? তার নাম হচ্ছে ইউনিকোড, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল কোড। সেটা ব্যবহার হবে অ্যাপেল কম্পিউটার কর্পোরেশনে অথবা জেরক্স কর্পোরেশনে। জেরক্স মানে কি কেউ জানেন? জেরক্স কারেক্ট। মূলত জেরক্সের আগে জেরক্স বলতো সবাই, তাই না? পরে আস্তে আস্তে ফটোকপি আসছে। আমরা যারা জেরক্স জানি না, দেখেন এই কোডগুলোর ক্ষেত্রে আসলে ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোড মানে একটা স্পেশাল কোড। আমাদের কখনোই অ্যাপেলের আইফোনের সাথে আমাদের নর্মাল অ্যান্ড্রয়েড ইউজারদের কোডগুলা কখনোই মিলবে না। কেন? কারণ সেটা হচ্ছে একটা ইউনিকোড। তারা স্পেশাল টাইপস অফ কিছু কোড ব্যবহার করছে, যেই কোডগুলা শুধু সেখানেই ব্যবহৃত হবে, মানে সেটাতেই চলবে, অন্য কিছুতে চলবে না।
এই সবগুলা জিনিসই কিন্তু আপনাদের খুবই প্রয়োজন হবে। এটুকু ক্লিয়ার, আই হোপ। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা সে কিছু জিনিস বলতে চাচ্ছে, সে কিছু উপপাদ্য লিখছে। উপপাদ্য মনে হয় অনেকে যারা নতুন তারা একটু কম বুঝেন উপপাদ্য কি। মানে সে একটা নিউটনের মতো সে কিছু থিওরি লিখছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এই মিস্টার আলজেব্রা যিনি আছেন, তিনি কিছু উপপাদ্য আমাদের এই কম্পিউটারের জন্য দিয়ে গেছেন, কারণ তিনি এই বিষয় নিয়ে কাজ করছেন। তার মধ্যে একটা হইল অর অপারেশন অথবা লজিক্যাল এডিশন। অর জিনিসটা দেখতে কেমন আমি একটু পেইন্ট করব, আপনার একটু নিজে একবার একটু আঁকবেন। আমি যে টেক্সট বলি, আমি এখন অর জিনিসটাকে একটু আঁকতে চাই। রাইট রাইট, এইটাও মনে হয় করছেন, কিন্তু আপনারা সেই সময় ই করেন নাই না? আচ্ছা, এরকম সোজা লাইন, মূলত সোজা লাইন আমি দেখাচ্ছি। এইখানে যদি এ হয়, এইখানে যদি বি হয়, তাইলে এই পাশে কি আসবে? বেটা এল, ওই যে বেলুন যেটা আছে, ও উপপাদ্যই দিছে এইটা, মানে ও ব্যাখ্যাই করছে এইটা। আমরা আসবো, আপনি শুধু একটু অরের চিহ্নটা দেখতে এইরকম, এটা মানে অর। এটা মিনিং কি? যদি এর ভিতর দিয়ে কারেন্ট যায় আর বি এর ভিতর দিয়ে না যায়, তাহলে কি দাঁড়াবে? যদি এর ভিতর দিয়ে বিদ্যুৎ যায় এবং বি এর ভিতর দিয়ে বিদ্যুৎ যায়, তাহলে কি দাঁড়াবে? এটাকে একটা লজিক্যাল গেট বলে, যেটার নাম হচ্ছে অর, যেটার প্রতীকটা হচ্ছে এইটা। শুধু প্রতীকটা আপনারা একটু লিখে রাখবেন যে অরের প্রতীকটা হচ্ছে এইটা। এটা কোথায় কাজে লাগে, কি কাজে লাগে আমি দেখাচ্ছি। আপনারা যখন সার্কিটে বিভিন্ন ধরনের সার্কিট দেখবেন, ওই সার্কিটের ভিতরে যখন আপনি এই ধরনের কোনো সার্কিট দেখতে পারবেন, আপনি তৎক্ষণাৎ ধরে নেবেন এটা কি, এটা হচ্ছে মিস্টার অর। কেন? যখন আমরা ইথিক্যাল হ্যাকিং অথবা কোনো জিনিস করতে যাব, আমাদের ফিজিক্যালি কিন্তু কিছু কাজ থাকে, লাইক আইওটি কিছু ডিভাইস আছে, সেই ডিভাইসগুলোকে আমরা নিজেরা তৈরি করতে পারবো না? পারবো ইনশাল্লাহ। একটু অপেক্ষা করেন, আমরা আইওটি কিছু ডিভাইসও বানাবো যদি আল্লাহ আমাদের হায়াত রাখে। তো সেই সময়ে আমি যদি আপনাকে অর গেটটাকে বলি, অর গেট দেখতে কেমন, যাতে আপনি অনেক সহজে বলতে পারেন স্যার অর গেট দেখতে না এরকম, মিস্টেক যেন না হয়। এখন আমি দেখাবো আপনাদের অ্যান্ড গেট। অ্যান্ড সবাই একটু উঠায় রাখেন, কারণ এটা অনেক জায়গাতে পাওয়া যায় না। আমি সেই জন্য আপনাদের একটু আবারও সেই দুইটা জিনিস নিচ্ছি, কিন্তু অ্যান্ড গেটটা হচ্ছে এরকম লম্বাভাবে ডাক দিবে, আবার এইখানে বাঁকাবে। এখানে যদি এ হয়, এখানে যদি বি হয়, এইখান থেকে যেটা হবে সেম জিনিস। মানে এটা হচ্ছে বাঁকা, একদম রাউন্ড। অর গেটে কিন্তু কোনো রাউন্ড ছিল না, বাট অ্যান্ড গেটে হচ্ছে রাউন্ড আছে। ক্লিয়ার স্যার? সবাই লিখছেন?
রাইট রাইট। এই অ্যান্ড আর অর এই দুইটা মিলে এই অর এবং অ্যান্ড এই দুইটা মিলে আরেকটা গেট উৎপন্ন হয়, তার নাম হচ্ছে নর। সেটা দেখতে কেমন? এই যে সামনে একটা শুধু, বাকি হিসাব একই। গেটগুলা কাজে লাগবে স্যার অর গেট, অ্যান্ড গেট এবং নর গেট। আচ্ছা তার আগে একটু বলেন, কে যেন আমাকে যখন ভর্তি হয়েছেন তখন আমাকে বলছিলেন যে স্যার মাইক্রোসফট অফিসের ক্লাসটা যদি আমার হইতো তাহলে ভালো হইতো। আমি এই জিনিসটা বারবার নক করতেছি কিন্তু তাকে আমি খুঁজে পাচ্ছি না। কেউ কি আছেন এখানে? আমাকে একবার বলছিলেন যে মাইক্রোসফট অফিসের কিছু জিনিস আপনি করাবেন। মনে হয় তার মনে হয় সাহস হচ্ছে না। না স্যার, আসলে কি হচ্ছে, আমাদের যে স্যারটা মাইক্রোসফট অফিসটাকে নেওয়ার কথা ছিল সেই স্যার জব হয়ে গেছে। এখন সে সকালে যাচ্ছে, রাত্রে আস্তে আস্তে 9টা 9:30 আমাকে 3 দিন আগে ইনফর্ম করলো। এখন এতগুলা কোর্স আমরা অফার করছি, অবশ্যই করাবো, কেউ না করলে কেউ করাবো। আর মাইক্রোসফট অফিস তো আপনাদের খুব একটা মানে না, এটা নিয়ে বেসিক কিছু প্রিলিমিনারি ধারণা নিয়ে আপনারা করাইলেই আমার মনে হয় আমি একটু রিলিজ পাইতাম। তারপরে বাকিটা আপনারা যারা আছেন, কেউ একজন আমাকে বলছিলেন, দেখেন সে যদি থাকেন তাহলে আমাকে বলবেন, তা না হলে আমাদেরই করাইতে হবে। আচ্ছা তাহলে আমরা অ্যালজেব্রার ভিতরে অর গেট, অ্যান্ড গেট এবং নর গেট, এটার 3টা প্রতীক আমরা দেখছি। এই 3টা বেসিক থেকে আসলে নর, ন্যান্ড, এক্সঅর, এক্সনর, এক্স লাগাইয়া অরের সামনে লাগাইছি, এক্স লাগাইয়া নরের সামনে লাগাইছি। সবাই এটা একটু লিখে রাখেন। আমি কিন্তু এটা আপনাদের প্রোভাইড করব না, আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করব যখন আমার ক্লাস হবে যে আপনার আমি যে সেদিন ক্লাস করাইলাম আমি কি বুঝাইতে পারছি কি পারি নাই। প্রতীকগুলো দেখেন, আমি আপনাদেরকে একে একে দেখাইলাম অলরেডি। অর গেট, অ্যান্ড গেট এবং নর গেট। যে আঁকছেন সে ভালো বুঝবেন, যারা জানেন তারাও ভালো জানবেন, যারা জানেন না তারা তো নতুন জানলেন, কাজে লাগবেই, যাবে কোথায়। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্যার এনকোডার অ্যান্ড ডেকোডার। হ্যাঁ হ্যাঁ পাবেন, আমি ভিডিও রেকর্ড দিয়ে দিব আমার ক্লাসে। আমাদের যতগুলো ক্লাস আছে আমি সবগুলা ক্লাসের ভিডিও রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ তার আচ্ছা। এনকোডার অ্যান্ড ডেকোডার, জি জি হ্যাঁ রেকর্ড আমি এটা আমারটা ইউটিউবে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিন। ইউটিউবটা অনেকের কাছে খুব সহজ, আর আমি ইউটিউব থেকে কোনো আর্নিং করি না, আমার স্টুডেন্টের জন্যই শুধু আমি দেওয়া। তাছাড়া আসলে এই ধরনের সময় সুযোগটা আসলে আমার হয়ে ওঠে না, আর দেখলেও কিছু নাই, অনেকের অনেক সময় কাজে লাগে। বা আপনারা যদি কোনো সময় জীবনে কোনো ক্লাস মনে করতে চান তাহলে আপনি আমার এই ইউটিউবে যেয়ে দেখতে পারেন যে হ্যাঁ আমি স্যারের ওই ক্লাসটা ওইখান থেকে দেখছিলাম, আরেকবার একটু দেখে নেই, দেখতে পারেন, কোনো ইস্যু নাই। আচ্ছা এনকোডার অ্যান্ড ডেকোডার, আমরা অনেক ধরনের লিঙ্ক, ইথিক্যাল হ্যাকিংয়ের একটা বিষয় বা হ্যাকিংয়ের একটা জিনিস আপনাদেরকে বলি। আমি একটা মেল আপনাদের কাছে পাঠাবো, আপনারা কেউই সেই মেলটাকে পড়তে পারবেন না, দেখতে পারবেন না, কিন্তু একটা মেল আপনার কাছে গেছে, আপনি ওপেন করতেছেন, ইনসাইডে সম্পূর্ণ ব্লাইন্ড, ব্লাইন্ড মানে অন্ধকার, মানে একদম সাদা পেজ, কিছুই নাই, এরকম দেখতে পাবেন। বাট কেউ যদি সেই পদ্ধতিটা জানে যে আসলে এখানে এই ইমেজের ভিতরে আমার বা এইটার ভিতরে আমার কিছু লেখা আছে, আমি দেখতে চাই,
বা আমাকে সেই টেকনিকটা কিন্তু শেখানোর পরেই কেউ আমাকে এই ধরনের মেল করতে পারে। তাহলে কেউ একজন এমনভাবে সিস্টেম করছে, মেলটাকে পাঠাইছে, আপনি পাইছেন, পাওয়ার পরে আপনি আবার সেটাকে কি করছেন, ডিকোড করছেন, মানে কোডটাকে ভাঙতে পারছেন বা কোডটাকে পড়তে পারছেন। তার মানে এনকোডার হচ্ছে আমি কোনো কিছুকে ক্রিপ্ট করব, কোনো কিছুকে হাইড করব, কোনো কিছুকে লুকাবো বা কোনো কিছুকে এমন কাজ করব যেটা একটা পদ্ধতি হবে। আর ডিকোডার হচ্ছে আমি যেটা এনকোড করছি সেটাকে পুনরায় আমি দেখতে চাই। ফর এক্সাম্পল, আমি হিরোশিমা নাগাসাকিরে একটা অ্যাটমিক বোম ফেলতে চাই, যেটা ঘটছে। এইটা কিন্তু কোনো সময় আমেরিকার প্রেসিডেন্টের মানে ফিঙ্গার বা তার অনুমোদন ছাড়া কখনোই ঘটতে পারবেন না। সে কি করছে, ফর এক্সাম্পল সে এখন হোয়াইট হাউসে আছে, বাট হিরোশিমা নাগাসাকিরে একটা বোম ফেলতে হবে এবং তার সেনাবাহিনীর কাছে সেই তথ্য আছে। সে তার হ্যান্ড দিয়া এমন একটা সিগন্যাল প্রদান করলো এবং আমেরিকার সেনাবাহিনী বুঝতে পারলো যে আমার কাছে যে তথ্যটা আসছে সেটা আমার প্রেসিডেন্টই আমাকে দিছে, অন্য কেউ দেয় নাই। তারা কি করছে, সেটাকে আবার ডিকোড দিয়ে পড়ছে। পড়ার পরেই ক্ষেপণাস্ত্রটা উৎক্ষেপণ হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের ফায়ার নাও অথবা বম্বিং নাও অথবা স্টার্ট নাও এই জিনিসটা তাদের সেনাবাহিনীর কাছে আসছে, তার আগ পর্যন্ত তারা কোনো সময়ই অ্যাটমিক বোমটা ফেলতে পারে নাই। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি মিস্টার জাহাঙ্গীর হোসেন ভাইয়ের কাছে এমন একটা মেসেজ পাঠাবো যে মেসেজটা শুধু জাহাঙ্গীর ভাইয়ের কাছে গেলেই হবে যে আপনি ব্রিফকেসটা আরেকজনের কাছে দিয়ে দেন। তখন আমি এমন একটা সিস্টেম প্রদান করব, দেখবেন আমরা যখন ইথিক্যাল হ্যাকিংয়ে করব, এমন একটা সিস্টেম প্রদান করব যেই সিস্টেমটা আমরা প্রদান করার পরে আপনার কাছে যখন মেসেজটা যাবে বা ইমেজটা যাবে অথবা যে কোনো জিনিস যাবে, আপনি যাওয়ার পরে যদি তাকে ডিকোড করতে পারেন, মানে আবার ওই জিনিসটাকে পড়তে পারেন, তাহলেই আপনি মেসেজটা পাবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এইটা। ব্যাপারটা ক্লিয়ার স্যার? এনকোডার অ্যান্ড ডেকোডার, আমি কোনো কিছুকে এনকোড করব এবং কোনো কিছুকে ডিকোড করব, মানে আমি একটা জিনিসকে লুকাবো এবং সেই জিনিসটাকে প্রকাশ করে দিব। ওকে, আমরা কোনো কোনো জিনিস থিওরিটিক্যাল পড়ি, কেন বলেন তো? কারণ থিওরিটিক্যাল এই বিষয়গুলো কিন্তু আমার ভবিষ্যতের বিভিন্ন জিনিসকে সহজ করবে। বিভিন্ন জিনিস দেখবেন বিভিন্ন কথাগুলাকে সহজ করবে। আমি যখন প্রথম প্রথম তাবলিগে যাই তখন অনেক কথা বুঝতে পারি না। আমার সামনে আসে মার্কাস করো, মার্কাস মসজিদ, এটা এক্সাম্পল, মোরাকাবা, মোশাহিদা, এই জিনিসগুলো আমি বুঝতে পারি না। কেন? কারণ আমি এই নামগুলোকে না প্রথম শুনছি জীবনে, বাট 10 দিন 5 দিন 20 দিন যখন আমি অতিক্রম করছি, এখন আমার সামনে যদি যখন বলে যে 5 কাজ হবে আপনারা সবাই এখানে আসেন, বা এখন কি বলে জানো, 6টা আমলে কি কি জানো আমল আছে, আমি অনেক দিন যাই না, সরি, তো এখানে আসেন, আমি কিন্তু তখন বুঝতে পারি যে এখন তালিম হবে বা এখন এইটা হবে। এই থিওরিটিক্যাল পড়ার অর্থ হচ্ছে এইখান থেকে যখন কোনো নামগুলো আপনাদের সামনে চলে আসবে, আপনারা অনায়াসেই পরের টপিক্সটা খুব ভালো বুঝতে পারবেন। যেমন গতদিনই স্যারকেই প্রশ্ন করছিলেন অনেকে, স্যার বাইনারি কি বা বিট কি, নাম্বার কি? আজকে অনেকটা ক্লিয়ার না স্যার এই বিষয়গুলো, যে হ্যাঁ এই জিনিসগুলো তো খুবই ইজি, আমাদের সামনে কেউ তুলে ধরে নাই বলে বুঝতে পারি নাই। ওকে, আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমরা এই কোডগুলোকে বুঝতে পারবো। দেখেন আজকে আমরা এই কোডগুলার বেশ কিছু অংশ আমরা বুঝতে পারি। এ সংখ্যাটা বুঝতে পারি, 0 বুঝতে পারি, প্লাস বুঝতে পারি, অ্যান্ড বুঝতে পারি, কারণ এগুলো হচ্ছে আমরা একটু আগে শিখে আসছি যে নিউমেরিটিক্যাল নাম্বার, অথবা কোনোটা বাইনারি নাম্বার, কোনোটা হেক্সাডেসিমেল নাম্বার, কোনোটা এই নাম্বার, কোনোটা সেই নাম্বার। আমরা চাচ্ছিলাম, একটু খেয়াল করেন, আমরা ফেসবুকে স্যার এখানে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম।
শিওর শিওর, একটু দেখেন আমি দেখাচ্ছি। আমার ফেসবুকের ভিতরে একটা ছোট্ট লিঙ্ক দেওয়া আছে। কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে অটোমেটিক্যালি ভাবে আমার যেই লিঙ্কটা অ্যাক্টিভ করা আছে, দেখেন ঘুরতেছে নেটের স্পিড, অনেকগুলো চলতেছে। একটু একটু আমি ব্রিটলিতে কিছু লিঙ্ক কিভাবে করতে পারি, আমরা এখন একটা কাজ করতেছি। দেখেন আমার হোম পেজে আমি যাচ্ছি। আমার হোম পেজে যাওয়ার পরে আমার এইটাই কিন্তু আমার লিঙ্ক, আমার হোম পেজের লিঙ্ক। আমি কোথায় যাচ্ছি আপনাদের সবাইকে বললাম যে আমরা যেই লিঙ্কটাকে ছোট করব সেটাকে যাব আমরা bitly.com, bitly.com। যাওয়ার পরে এখানে সবাই আমরা একটা অ্যাকাউন্ট করব, আমাদের অনেক সুবিধা হবে। কীরকম? আমি নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করতেছি। দেখেন আমার বড় লিঙ্কটাকে আমি ছোট একটা লিঙ্কে রূপান্তর করব। সেজন্য আমি ক্রিয়েটে যাব, লিঙ্ক। সেই যে আমি একটা লিঙ্ক অলরেডি ফেসবুকের যে লিঙ্কটা থাকলো, বা আমি আরেকটা কাজ করি, আমি লিঙ্কডইনের একটা বড় পেজে যাই, তাহলে আরো বুঝতে ক্লিয়ার হবে। আরে কি ব্যাপার, আমার এখানে যে লিঙ্কডইনের পেজটা আছে এইটা মনে করেন অনেক বড় একটা লিঙ্ক হইতে পারে। আমি সেই লিঙ্কটাকে কপি করলাম, করার পরে আমরা bitly.com এ যাব। সে আমাকে বলতেছে, ওইটাকে কপি করার পরে আমি কোথায় যাব, ক্রিয়েট করার পরে লিঙ্কে যাব। লিঙ্কে যাওয়ার পরে সে আমাকে বলতেছে যে আপনি এইখানে আপনার লিঙ্কটাকে পেস্ট করেন। তো আমি এখানে যখন পেস্ট করলাম, সে অটোমেটিক্যালি দেখেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু অনেক বড় হইতে পারে, মানে আমার পেস্টের লিঙ্কটা অনেক বড় হইতে পারে, কিন্তু সে আমাকে এখন একটা ছোট্ট লিঙ্ক দিয়ে দিচ্ছে। আমি এটাকে যদি কপি করি এবং এটাকে যদি সেভ করি, এই লিঙ্ক হ্যাজ বিন সেভ, এই লিঙ্কটা কিন্তু আমার কাছে সেভ হয়ে গেছে। আমি দুনিয়ার যেখানেই যাই সেই লিঙ্কটাকে যদি পেস্ট করি, ওই ছোট্ট লিঙ্কটা আমার সেই পেজটা চলে আসবে লাভ দিয়ে, জাম্প করে। তাহলে আমার কি বড় লিঙ্ক দেওয়ার কারো প্রয়োজন আছে? আমি তো মানুষকে ছোট লিঙ্কই দিতে পারি এবং খুব সহজেই সে অনায়াসে এই ধরনের লিঙ্কের উপরে ক্লিক করে আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্যের পেজ সেখানে যাইতে পারে। এটা আমরা কোথায় ব্যবহার করতে পারি? আমরা অনেক সময় গুগল ড্রাইভে অনেক বড় বড় লিঙ্ক দেই, আমরা সেই লিঙ্কগুলোকে ছোট করতে পারি। অথবা এই ধরনের ছোট লিঙ্কগুলো কিন্তু ফিশিং অনেক জিনিস আছে সেখানে কাজে লাগবে। বড় লিঙ্কে সবাই সহজে ক্লিক করতে চায় না, ছোট লিঙ্কে ফিশিং করা সহজ, মানে মাছ ধরাটা খুব সহজ এবং খুব সহজেই সবাই খুব ক্লিক করতে চায়। আমি এই জন্যই একটা বড় লিঙ্কে ছোট করব। আমি বড় লিঙ্কে রাখতে চাই না, আমি ছোট লিঙ্কে রাখতে চাই। আমাদের এটা অনেক কাজে লাগবে। তো শহীদুল স্যার, আপনি কি একটা বড় লিঙ্কে ছোট করতে পারবেন? চেষ্টা করতে পারি স্যার, দেখছি আর ভাবতেছি যে হ্যাঁ কি অবস্থা, পারবো কিনা। অবশ্যই পারবেন স্যার। হ্যাঁ, আপনি bitly.com আগে আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন, একটা ফ্রি অ্যাকাউন্ট। যেভাবে আমরা সাইন আপ করি সেইভাবেই করবেন। করার পরে আপনি যে কোনো একটা লিঙ্ক, অনেক বড় লিঙ্ককে আপনি ছোট করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই যে ক্রিয়েটে যাবেন, লিঙ্ক দিবেন, সেখানে লিঙ্কটা পেস্ট করবেন আর সেভ করবেন। এই লেফট সাইডে দেখবেন যে সেটা চলে আসছে। এই লিঙ্কটাই আপনি যে কাউরে কপি করে দিয়ে দিবেন, সেই বড় লিঙ্কটা ছোট হয়ে যাবে।
চেষ্টা করেন স্যার, না পারলে আমরা তো আসি। ওকে। গতদিনে স্যারের কাছে একটা প্রশ্ন করছিলেন যে আমরা স্যার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে চাই। যে ল্যাঙ্গুয়েজ শিখতে চাই তার জন্য W3 স্কুল ইজ এ বেস্ট। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমি লিঙ্কটা দিলাম, আপনারা একটু, যারা জানেন না W3 স্কুল, এখান থেকে আপনি অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। আমরা লিঙ্কের অনেক অপশন আবারও যাব। এটা হচ্ছে আজকে আপনাদের মাত্র সেকেন্ড ক্লাস। সিস্টেম শিখবেন, এটা শিখবেন, ওইটা শিখবেন, আস্তে আস্তে আমাদের সাথে আগান। 1-2টা মাস ক্লাস করেন, আপনার জ্ঞানের নলেজটাকে আমরা একটু ওই পর্যায়ে নিয়ে যাব। আমরা আজকে কিন্তু খুব আস্তে 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 আগাচ্ছি, কিন্তু ভবিষ্যতে কিন্তু এই আস্তে আস্তে থাকবে না। যারা আমার ক্লাস করছেন আমি খুব দ্রুত আগাই এবং এত অল্প জিনিস দেই না, অনেক বেশি দেই। তবে বাসায় আপনাদের কাছে রিকোয়েস্ট, যেই কাজটা আমরা করাই আপনারা একবার একটু দেখবেন। মনে রাখবেন, ক্লাস 5-এর যে স্যার ক্লাস নিছে, 6-এর যদি স্যার এসে আপনার 5-এর সেই মেয়েটাকে আবারও সেই জিনিসটা পড়ায়, তাহলে মনে করে আমার বুঝি 6-এর স্যারটা 5-এর স্যার থেকে বেশি ভালো। বাট 5-এর স্যার কিন্তু আপনাকে সব কিছুই শিখাইছে, কিন্তু সেই সময় হয়তো আপনি সেভাবে বুঝতে পারেন নাই, অথবা আপনি ধরে রাখতে পারেন না, অথবা নতুন আসছে আপনার কাছে, সেই জন্য কঠিন হয়েছে। বাট যখনই একটা নতুন স্যার আবার এসে সেই জিনিসই বুঝাইছে, তখন আপনার ভালো লাগছে। কেন? কারণ আপনি তো আগেই জানেন যে আমি তো জানি এনকোডার, ডিকোডার কি, এক্সি কোড কি, এই কোড কি, কোড জিনিসটা কি। সো আমরা এখন ধীরে ধীরে আগাচ্ছি, কিন্তু সামনে কিন্তু দৌড় দিব, জাম দিব। আই হোপ আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন নাই। আমরা একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। এই কয়েকটা কোডকে একটা কোড ঠিক আরেকটা কোড একটু রূপান্তর করবেন, আর আপনারা কয়েকটা বিটলি নিজেদের লিঙ্ক আমাকে দিবেন, আমি যাতে লিঙ্কটাকে ঢুকতে পারি, আমি দেখতে চাই আপনারা এই কাজটা করছেন। স্যার সাইন করতে পারতেছি না, স্যার সাইন আপ করতে পারতেছি না, দেখি থেকে। হ্যাঁ, কেন পারবেন না? চেষ্টা না করেন? এটা তো একটা পেজ ভাষণ চাচ্ছেন স্যার, পেজ চাচ্ছেন। কই স্যার, আমারটা তো ফ্রি স্যার। আমি তো বিটলি করলাম এতক্ষণ বেড়ে, আমার তো ফ্রি দেখাচ্ছে, ও তো দেখাচ্ছে যে ফ্রি অ্যাকাউন্ট। বলেন আমি আমি কি করতে পারি আপনাদের জন্য? www.bitly.com লিখে সার্চ দিয়ে ফ্রি অ্যাকাউন্ট যেখানে ক্রিয়েট করে সেখানে যে একটু ক্রিয়েট করবেন। হ্যাঁ জি বলেন। স্যার বলছি বিটলি অনেক সময় কাজ করে না, মানে এটা কি প্রবলেম কিনা বুঝি না আমি, তবে খুব ডিস্টার্ব করে অনেক সময়। ও ও ডিস্টার্বটাকে আমরা সমাধান করব স্যার, যদি আপনার নেট। আরো কয়েকটা নাম জানি স্যার, একটু বলবো স্যার এই শর্টকাট ইয়ার। অবশ্যই বলেন না। স্যার হ্যাঁ আপনি বলেন। শর্ট এনার আছে স্যার, একটা আছে স্যার। স্যার এটা শর্টকাট, শর্ট এনার আছে স্যার। হ্যাঁ ইউআরএল শর্ট এনার, এটা দিয়ে এটার মাধ্যমে স্যার আমরা ছোট লিঙ্ক করতে পারি। আচ্ছা url.com স্যার, এটার মাধ্যমে করতে পারি স্যার। আচ্ছা বিটলির মাধ্যমে করতে পারি। আচ্ছা, কেন আমরা শর্ট এনারটা ইউজ করি কম আর বিটলিটা ইউজ করি বেশি? এটার মধ্যে আমি জানি স্যার। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা তো শুধু আজকে একটা শিখতেছি বিটলি, আমরা শর্ট এনারও শিখবো। আস্তে আস্তে সময় দেন, আমরা বলবো ইনশাল্লাহ। কিন্তু বিটলিটা বেস্ট এই কারণেই, যদি আপনার নেট সঠিক থাকে, আপনার সেভিংসটা সঠিক থাকে, অবশ্যই সেটা জাম্প করবে, এবং এটা গুগলেরই একটা পার্ট বিধায় আপনি আনটিল ডেথ পর্যন্ত কিন্তু বিটলি থাকবে। এখন আমি জানি না শর্ট এনারটা থাকবে কিনা। সো আমার জীবনে আমি সবসময় চেষ্টা করি স্ট্যান্ডার্ড কোনো জিনিস ব্যবহার করতে। আচ্ছা, এখন ছোট্ট কোনো টিপস না, জাস্ট আমি আপনাদেরকে একটু বলবো, যারা মুভি দেখতে আগ্রহী তারা অবশ্যই, কিসে বলেন তো আমরা মুভি ডাউনলোড করতে পারি? কিসে? ক্রেজি এইচডি, চিনেন? ক্রেজি এইচডিতে কারো অ্যাকাউন্ট আছে? না স্যার আমি সার্চ করতে পারি স্যার। ছিল মনে হয় ইউজ করা হয় না, তো এই জন্য মনে হয় ব্যান করে দিচ্ছে মনে হয় আমাকে। ওখানে তো আবার ইউজ না করলে ঝামেলা হয়।
কে বলছে স্যার? আমি লাইফ টাইম ইউজ করব না, আমার অ্যাকাউন্ট থাকবে। কিন্তু অ্যাকাউন্টের ডিটেইলস ভুলে গেলে ওদের কাছে আবার করতে হয়, রিকোয়েস্ট করতে হয়, ওরা আবার দিতে চায় না অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই স্যার আমরা প্রথম দিনে দেখাইছিলাম যে আপনি যখন একটা অ্যাকাউন্ট করছেন আর আপনার এটা বারবার খুলতে হয়, তাহলে আমরা ক্রোমা এক্সটেনশনে কিন্তু এটাকে সেভ করে রাখতে পারি যে বারবার আমাকে খোলার দরকার নাই, আমি এটাকেই রাখি। সো আমি দুনিয়ার যেখানে যাই আমার জিমেল দিয়ে ক্রোমাতে লগ ইন করবো, আমার ক্রেজি এইচডি বলেন অথবা টরেন্ট বিডি বলেন অথবা যে কোনো জিনিস বলেন, সে কিন্তু আমার কাছে জাম্প করে আসবে। বর্তমানে কিন্তু ক্রেজি এইচডি সো হার্ড হয়ে গেছে, সে আপনার ইনভাইটেশন ছাড়া কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, তাই না? জি, ইনভাইটেশন ছাড়া তো ঢোকাই যায় না। আচ্ছা, তাহলে এটা যারা জানেন না যে ইনভাইটেশন কিভাবে নিতে হয়, কিভাবে ইনভাইটেশন দিতে হয়, আস্তে আস্তে জানবো আমরা। তো আমি বলতেছি এটা একটা সিনেমার জন্য ভালো একটা সাইট, এরকম অনেক আছে টরেন্ট বিডি। আমি অ্যানিমেশন মুভি দেখতে খুব পছন্দ করি। আমার বেস্ট মুভি হচ্ছে টিনটিন। টিনটিন একটা মুভি আছে, অ্যানিমেশন মুভি, দেখবেন, অ্যাডভেঞ্চার অফ টিনটিন, জি স্যার, দেখছি স্যার। তাই না? যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন। কেমন আমার টেস্টটা, তাহলে বুঝতে পারতেছেন যে আমি কেমন টেস্টের মানুষ। জি স্যার, আমি অ্যানিমেশন ভালো লাগে। আচ্ছা, আহ, এমন ধরনের জিনিস দেখবেন, আপনি চেষ্টা করবেন নিজেকে একটু আনকমন রাখতে, হোপ ভালো হবে। সো ক্রেজি এইচডিতে সবার অ্যাকাউন্ট করতে হবে না স্যার, এই করতে হবে না, আমরা আস্তে আস্তে করাবো এইগুলা। টরেন্ট বিডি, ক্রেজি এইচডি, অথবা গত দিনে দেখেন অনেকগুলো লিঙ্ক দিছি। স্যার এটা আমি জানি না তো স্যার, আমি মুভি দেখে আর অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা স্যার, আমরা আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। তো আজকে যেই পর্যন্ত ক্লাস হইলো, আমরা ভবিষ্যতে আরেকটু বড় বড় জায়গায় আগাবো। সবাই একটু প্রস্তুতি নেবেন। ইথিক্যাল হ্যাকিংয়ের একটা বই দিছি, সেটাকে একটু পড়বেন। মনে রাখবেন, একজন লজিক্যাল হ্যাকারের থেকে একজন ইথিক্যাল হ্যাকার, বা সরি মানে অ্যাকচুয়াল হ্যাকার কিন্তু অনেক পড়াশোনা করে, সে অনেক বিদ্বান হয়। আর আমি বুঝতে পারতেছি না, একটা মুভি আপনাদেরকে দিব, ডাই হার্ড 4, হাউ ক্যান আই গিভ দিস মুভি। আপনাদেরকে একটা মুভি দেখার জন্য আমি রিকোয়েস্ট করব, তার নাম হচ্ছে ডাই হার্ড 4। আচ্ছা, এটা হচ্ছে আমাকে মানে গুগল ইয়েতে আপলোড করে ওখান থেকে লিংক দিয়ে 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 তোমরা দেখতে পারো। আচ্ছা, আমি স্যার, মুভি বানাতে লেখা দিই, তাইলেই হবে। গুগল ড্রাইভে নামটা লিখে দিলেই স্যার ডাউনলোড করে দেবো। নাম লিখে দিলে পারবেন স্যার? জি স্যার, পারবো, সমস্যা নেই। ডাই হার্ড 4, DIE, জি স্যার। ডাই একটু দিলে ভালো হয় স্যার। লিংক দিয়ে দিলে ভালো হয়, অনলাইন বা আপনি কোনোভাবে আপলোড করে লিংকটা দিয়ে দিলে। আচ্ছা, আমি একটা লিঙ্ক দিব একটা মুভির, সবাই এই মুভিটা একটু নামটা লিখে দিন, আমি স্যার লিংক খুঁজে স্যার দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা আচ্ছা, অনেক ভালো, অনেক ধন্যবাদ স্যার। আমার কাছে না অনেক জিনিস থাকে, দেখি আছে কি না। এই মুভিটা অবশ্যই আপনারা একটু দেখবেন, ডাই হার্ড 4। আই হোপ যদি জীবনে কেউ ইংলিশ মুভি দেখে মজা পান, তাহলে এইটা একটা ডাই হার্ড 4 একটা মুভি সবার কাছে খুব টেস্ট লাগবে। এবং এইখান থেকে আপনি অ্যাকচুয়াল হ্যাকিংয়ের কিছু জিনিস দেখতে পারবেন, যেটা হোপফুলি সো মাচ ক্রেজি, মানে আসলেই ক্রেজি হবেন। আমি এই মুভিটা দিয়ে দিব আপনাদেরকে গুগল ড্রাইভে, এখান থেকে একটু নামাবেন। আর নাম হচ্ছে ডাই হার্ড 4। আমার ল্যাপটপে আছে, এখানে হয়তো নাই। আমি ওটা দিয়ে দিব, আপনারা এই মুভিটা দেখবেন। আর যেই ক্লাসটা নিলাম সে তাই দেখি স্যার, ডাই হার্ড সিরিজের স্যার কোন সিকুয়েল স্যার? হ্যাঁ, 2 এর পরে 4 বের হয়েছে, 3 আর বের হয় নাই, 2 এর পরে 4। তো ডাই হার্ড 4টা দেখবেন, নট 2। এবং আমি অন্য কোনো মুভি আপনাদেরকে করবো না, সাজেস্ট করবো না, কিন্তু ডাই হার্ড 4টাকে এই জন্য সাজেস্ট করবো, ধীরে ধীরে যেহেতু আপনি আস্তে আস্তে ইথিক্যাল হ্যাকিং বা হ্যাকিংয়ের দিকে শিখতে চাচ্ছেন, সো আপনারও তো কিছু নিজস্ব কনসেপ্ট থাকবে যে আমি আসলে কিভাবে কাজ করতে পারি। এখন আপনার মধ্যে যদি কনসেপ্টই না থাকে যে আসলে আপনারা কি জানেন আমাদের সবারই একটা আইপি অ্যাড্রেস আছে, হ্যাঁ? আমি যদি আমার মাই আইপি যাই, আমি পাবো? দেখেন আমার কম্পিউটারে কিন্তু আমার এই আইপি চলতেছে, জি স্যার। আপনার কম্পিউটারে কি এই আইপি চলবে? আমাদের সবার কিন্তু ইন্ডিভিজুয়াল আইপি, না স্যার। আমাদের সবারই কিন্তু ইন্ডিভিজুয়াল আইপি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
সো আপনারা যদি আইপি বাইর করতে না পারেন, আইপি জিনিসটা কি না জানেন, তাহলে ভবিষ্যতে একটু কষ্ট হবে। তো এইগুলো আমরা আসবো ইনশাল্লাহ। এবং এই নাম্বারটাকে কিভাবে পাইতে পারেন বা একটা মানুষের সাথে কিভাবে কি করতে পারেন, আমরা প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল আইপি, এটা আবার একটু ঝামেলা না, প্রত্যেকের তো ইন্ডিভিজুয়াল, অনেকের আইপি ইন্ডিভিজুয়াল নাই আর কি, একসাথে অনেক সময় একসাথে অনেক চলে আসে আর কি, মানে যেগুলো শেয়ার্ড আইপি সেটার কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবই সিস্টেম আছে স্যার, আমরা যাবো না ইনশাল্লাহ, আস্তে আস্তে যাই, এত লাভ দিলে হবে। আচ্ছা আমরা আজকে একটু মতামত নিব একজনের, একজনের মতামত নিলে আমরা ক্লিয়ার হব আরও। রশিদ আজাদ ভাই, আপনি একটু লাইনে আসেন। জি বলেন। কেমন লাগলো আজকের ক্লাস? ফাইন স্যার, কিন্তু সবাই বুঝতে পারছে বলে আমার মনে হয় না। বাইনারি ডিজিট এগুলি তো ম্যাথমেটিক্যাল টার্ম। তাহলে স্যার আপনি কিন্তু ভিডিওটা আরেকবার দেখবেন। এই পর্যন্ত আমি ভিডিওটা একটু স্টপ করে দিই, তাতে আর ভিডিওটা বাড়বে না।